লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা জার্নাল এন্ট্রি আরম্ভ করেছিলাম, ঠিক আছে। আগের ক্লাসে জার্নাল এন্ট্রিসের 1 নম্বর ক্লাসটা করেছিলাম। তার আগে আমরা করেছিলাম বেসিক অ্যাকাউন্টিং টার্ম। বেসিক অ্যাকাউন্টিং টার্মের 7টা ক্লাস করিয়েছিলাম। আমি বলেছিলাম বেসিক অ্যাকাউন্টিং টার্ম যদি ভালো মতন আমাদের শেখা থাকে তাহলে জার্নাল করতে কোনো রকমের অসুবিধা হবে না। তো বেসিক অ্যাকাউন্টিং টার্ম তো আমরা ভালো মতন শিখেছিলাম। তারপর জার্নালের ফার্স্ট ক্লাস করলাম, ঠিক আছে। আজকে জার্নালের সেকেন্ড ক্লাস করব। কিন্তু আগের দিন জার্নাল থেকে স্টার্ট হয়েছিল, পুরোপুরি শেষ করাতে পারিনি। আর আমি এটাও বলেছিলাম যে আমাদের যে অ্যাকাউন্টেন্সি আছে না, অ্যাকাউন্টেন্সি 5টা টার্ম যদি আমাদের জানা থাকে, টোটাল যে অ্যাকাউন্টেন্সি আছে, শুধু ক্লাস 11 এর কথা বলছি না, টোটাল আমরা যতদিন অ্যাকাউন্টেন্সি নিয়ে চর্চা করব, অ্যাকাউন্টস নিয়ে স্টাডি করব, এই 5টা টার্ম যদি আমরা ভালো মতো জেনে রাখতে পারি তাহলে অ্যাকাউন্টেন্সির কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। সেই 5টা টার্ম কি বলেছিলাম? ক্লিয়ার, ঠিক আছে। ক্লিয়ার কথাটাকে যদি আমরা ভাঙতাম, আমরা কি বলেছিলাম? ক্লিয়ার, ক্লিয়ারটাকে ভাঙলে কেমন দাঁড়িয়েছিল? C ফর ক্যাপিটাল, ঠিক আছে। আগের ক্লাসেও বলেছিলাম, এটা আবার বলছি। C ফর ক্যাপিটাল, L ফর লায়াবিলিটি, C ফর ক্যাপিটাল, L ফর লায়াবিলিটিস, ঠিক আছে। E ফর এক্সপেন্সেস, E ফর এক্সপেন্সেস, A ফর অ্যাসেটস আর R ফর রেভিনিউ, R ফর রেভিনিউ। তো আমি এটাই বলেছিলাম, যদি আমরা ক্লিয়ার কথাটা যদি ভালো করে বুঝতে পারি, ক্লিয়ার এর C ফর ক্যাপিটাল, L ফর লায়াবিলিটি, E ফর এক্সপেন্সেস, A ফর অ্যাসেটস এবং R ফর রেভিনিউ, যদি আমরা এই 5টা ওয়ার্ড ভালো করে জানতে পারি, অর্থাৎ ক্যাপিটাল, লায়াবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেটস, রেভিনিউ যদি ভালো মতো জানতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্টেন্সির কোনো রকমের অসুবিধা হবে না, ঠিক আছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে। আর আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা শুধুমাত্র অ্যাসেট করেছিলাম আর এক্সপেন্সেস করেছিলাম, ঠিক আছে। তো এখানে লিখে দিচ্ছি অ্যাসেট আর এক্সপেন্সেস। আমি কি বলেছিলাম? অ্যাসেটস, ঠিক আছে। অ্যাসেটস আর এক্সপেন্সেস করেছিলাম আগের ক্লাসে। আমি বলেছিলাম অ্যাসেট আর এক্সপেন্সেস যদি বেড়ে যায়, ইনক্রিজ, অ্যাসেট আর এক্সপেন্সেস যদি বেড়ে যায়, বেড়ে যায় মানে যোগ, অ্যাসেট আর এক্সপেন্সেস যদি বেড়ে যায়, অ্যাসেটও বাড়তে পারে আবার এক্সপেন্সও বাড়তে পারে, যদি বেড়ে যায় তাহলে ডেবিট করতে হবে, ঠিক আছে। আর কি বলেছিলাম? অ্যাসেট আর এক্সপেন্সেস যদি কমে যায়, ঠিক আছে, কমে যায়, ঠিক আছে, কমে যায় মানে মাইনাস করলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আমি আগের ক্লাসে পরিষ্কারভাবে বলেছিলাম এবং এর উপর বেস করে অনেকগুলো অঙ্ক করেছিলাম। আমি একটা কথা বলেছিলাম যে অ্যাসেট আর এক্সপেন্সেস যদি বেড়ে যায় তাহলে ডেবিট করতে হবে, আর অ্যাসেট আর এক্সপেন্সেস যদি কমে যায় তাহলে ক্রেডিট করতে হবে। আর এটাও বলেছিলাম ডেবিট আর ক্রেডিটের প্রপার কোনো ডেফিনিশন হয় না, সিচুয়েশন ওয়াইজ ডেফিনিশন তৈরি হয়, ঠিক আছে। তো আর আগের দিন এই দুটো হয়েছিল অ্যাসেট আর এক্সপেন্সেস। আর আজকে কি আরম্ভ করব? তাহলে আমাদের বাকি ছিল কি? এই এক্সপেন্সেস আর অ্যাসেট হয়ে গেল, বাকি ছিল আমাদের ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ, ঠিক আছে। আজকে এই টপিকগুলো করার চেষ্টা করব। আর একটা কি হয়, এখানে লিখছি ক্যাপিটাল, লায়াবিলিটি আর রেভিনিউ, ক্যাপিটাল, লায়াবিলিটি আর রেভিনিউ। এই তিনটে জিনিস যদি বেড়ে যায়, কি লিখলাম? এই তিনটে জিনিস যদি বেড়ে যায় মানে ইনক্রিজ, এই তিনটে জিনিস যদি বেড়ে যায় তাহলে কি করব? এই তিনটে জিনিস যদি বেড়ে যায় মানে ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ বেড়ে গেলে কি করব? দেখো এই দুটো বেড়ে গেলে আমরা কি করেছিলাম? স্যার এই দুটো বেড়ে গেলে ডেবিট করেছিলেন। তার মানে এই দুটো এই তিনটে যদি বেড়ে যায় তাহলে আমরা উল্টো করব। আবার বলছি, অ্যাসেট আর এক্সপেন্সেস বেড়ে গেলে আমরা ডেবিট করেছিলাম, অ্যাসেট আর এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট করেছিলাম। আর আজকে এটা করছি ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ। এইগুলো যদি বেড়ে যায় আমরা ডেবিটের অপোজিট করব, ডেবিটের অপোজিট কি? ক্রেডিট করব। তাহলে সুতরাং মাথায় রাখবে ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ বেড়ে গেলে ক্রেডিট করব, ঠিক আছে। আর এইগুলো যদি কমে যায়, ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ যদি কমে যায় তাহলে আমাদের কি করা উচিত? এইগুলো যদি কমে যায় তাহলে আমাদের কি করা উচিত? দেখো অ্যাসেট আর এক্সপেন্সেস কমে গেলে কি করেছিলাম? অ্যাসেট আর এক্সপেন্সেস কমে গেলে ক্রেডিট করেছিলাম। তার মানে এইগুলো কমে গেলে কি করব? ক্রেডিটের অপোজিট ডেবিট করব। তার মানে তোমরা যদি পুরো প্রপার অ্যাকাউন্টেন্সি ভালো করে বোঝার জন্য বা জার্নাল, যে কোনো জার্নাল পাবে কখনোই ভুল হবে না, সেটা কি? সেই সবকটা জার্নাল ভালো মতো পড়ার জন্য তোমাকে এই যে সবকটা টার্ম বললাম, আগের ভিডিওতেও বলা আছে, এই টার্মগুলো সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি? এই দুটো কথা মাথায় রাখতে হবে। অ্যাসেট এক্সপেন্সেস বেড়ে গেলে, অ্যাসেট এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট, অ্যাসেট এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। আর কি? ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ, ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ এইগুলো বেড়ে গেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। তোমাদের যদি ভুলেও যাও, কখনো যদি ভুলেও যাও, তোমাদের যে রেজিস্টার আছে, তোমাদের যে অ্যাকাউন্টেন্সি খাতা আছে, অ্যাকাউন্টেন্সি খাতার ফার্স্ট পেজেটা লিখে নাও। বারবার যখনই অ্যাকাউন্টেন্সি খুলবে এই খাতাটার দিকে তাকাবে, বারবার দেখবে। তাহলে কি বললাম? অ্যাসেট আর এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট, অ্যাসেট আর এক্সপেন্স কমে গেলে ক্রেডিট। আর লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ বেড়ে গেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। এটা মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও, ব্যাস। আর কিছু মনে রাখতে হবে, শুধু এই দুটো জিনিস মনে রাখো।
ঠিক আছে, দেখো আমি মনে রাখছি এটা ধর আমার বাঁ হাত, ঠিক আছে, এটা আমার বাঁ হাত, তো এটা হচ্ছে অ্যাসেট আর এক্সপেন্সেস, ঠিক আছে, অ্যাসেট আর এক্সপেন্সেস। এইটা বেড়ে গেলে, এটা বেড়ে গেলে অর্থাৎ বাঁ হাতটা বেড়ে গেলে, বাঁ হাতটা বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। আর ঠিক আছে, আর এটা যখন ডান হাত, এখানে কি আছে ক্যাপিটাল লায়াবিলিটি ডেবিট, ঠিক আছে, তো এটা বেড়ে গেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। তো সুতরাং মাথায় রাখবে, মনে রাখবে, ভুলে যেন না যাও। আচ্ছা, এবার এক একটা করে एग्जांपल নিয়ে আলোচনা করা যাক, ডেবিট ক্রেডিটের एग्जांपल গুলো নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে। তো দেখো আগের দিন যেটা করেছিলাম না, অ্যাসেট আর এক্সপেন্স করেছিলাম, সেটা নিয়ে আজকে আলোচনা করি। প্রথমে আগে সেটা নিয়ে আলোচনা করি। এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা পিরিয়ড, ঠিক আছে। এই পিরিয়ডটা মাস নিচ্ছে, এটা কোন মাস, এটা লিখছি এপ্রিল মাস, ঠিক আছে, এটা এপ্রিল মাস নিয়ে করছি, ঠিক আছে। আচ্ছা, এটা কোন কোম্পানির ঘটনাগুলো বলছি, আমরা বারবার একটা কোম্পানি নিয়ে আলোচনা করছি, টাটা কোম্পানি, ঠিক আছে, কোন কোম্পানি, টাটা কোম্পানি, ঠিক আছে। তো টাটা কোম্পানিতে একটা এমপ্লয়ির নাম বলি, টাটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি কাজ করে, আমি একটা এমপ্লয়ির কথা বলছি, সেই এমপ্লয়িটার নাম কি, ধরো মিস্টার এ, ঠিক আছে। তো মিস্টার এ টাটা কোম্পানিতে চাকরি করছে, কি করছে, সার্ভিস করছে। তো মিস্টার এ কি, মিস্টার এ হচ্ছে টাটা কোম্পানির একজন এমপ্লয়ি, এবং মিস্টার এ টাটা কোম্পানি থেকে কি পায়, যেহেতু মিস্টার এ টাটা কোম্পানি চাকরি করছে, তাই ও টাটা কোম্পানি থেকে প্রতি মাসে স্যালারি পায়, ঠিক আছে। এখানে লিখে দিলাম স্যালারি পাচ্ছে, যেগুলো আগে বলেছি, অসুবিধা নেই, ঠিক আছে। তো এবং ওর প্রতি মাসে স্যালারি কত করে ফিক্স করা হয়েছে, প্রতি মাসে স্যালারি ফিক্স হয়েছে 10,000, ঠিক আছে। এবার পুরো এপ্রিল মাস, এই পুরো এপ্রিল মাসের কথা বলছি, পুরো এপ্রিল মাসে, ঠিক আছে, মিস্টার এ টাটা কোম্পানি চাকরি করলো, এপ্রিল মাসে মিস্টার এ টাটা কোম্পানি চাকরি করলো। এপ্রিল মাস যে শেষ হচ্ছে, ধরো এপ্রিল মাস শেষ হচ্ছে কবে, 30 এপ্রিল, ঠিক আছে, এই তারিখে, যে কোনো ইয়ার হতে পারে, পার্টিকুলার কোনো ইয়ারের নাম বললাম না, ঠিক আছে। এটা পুরো এপ্রিল মাস আছে, এটা লিখেছি 1/4, এটা 1 এপ্রিল, এটা 1 এপ্রিল, আর 30 এপ্রিল। মিস্টার এ টাটা কোম্পানিতে পুরো সারা মাস, মানে এপ্রিল মাসটা কাজ করলো, এপ্রিল মাস কাজ করে ঠিক 30 এপ্রিল টাটা কোম্পানির কাছে চলে আসলো, বললো, মিস্টার এ বললো, আমি তো সারা মাস তোমার কোম্পানি জব করলাম, আমার স্যালারিটা দাও, ঠিক আছে, আমার স্যালারিটা দাও। তখন টাটা কোম্পানি কি করবে, টাটা কোম্পানি মিস্টার এ কে, মানে এমপ্লয়ি কে স্যালারি দেবে, মানে স্যালারি তো দিতে পারে না, কি দেয়, ক্যাশ টাকা দেয়, ক্যাশ দেবে, ঠিক আছে, ক্যাশ দেবে। আর ক্যাশ আমাদের কি, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, আমরা জানি ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, তাহলে ক্যাশ দিচ্ছে, মানে টাটা কোম্পানির ক্যাশ টাকাটা কমে যাচ্ছে, অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, মানে অ্যাসেট কমে যাচ্ছে। দেখো কি লেখা আছে, অ্যাসেটটাকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাহলে এটাকে লিখবো ক্রেডিট, ঠিক আছে, এটাকে লিখবো ক্রেডিট, ঠিক আছে। কত টাকা, 10,000 টাকা ক্রেডিট লিখবো। এবার প্রশ্ন হলো, এবার অ্যাকাউন্টেন্সি টাটা কোম্পানিকে জানতে চাইবে, কেন 10,000 টাকা ক্যাশ চলে গেল কোম্পানি থেকে, টাটা কোম্পানি থেকে কেন 10,000 টাকা ক্যাশ বেরিয়ে গেল, ঠিক আছে। তখন টাটা কোম্পানি অ্যাকাউন্টস কে অ্যানসার দেবে যে, দেখো আমি মিস্টার এ যে আমাদের কোম্পানির এমপ্লয়ি ছিল, তার থেকে আমি পুরো এপ্রিল মাসের বেনিফিট নিয়েছি, এই কারণের জন্য ওকে আমরা পেমেন্ট করলাম। আর বেনিফিট নেওয়াকে কি বলে, বেনিফিট নেওয়াকে খরচ বলে, বারবার বলছি বেনিফিট নেওয়াকে খরচ বলে, পেমেন্ট করাকে খরচ বলে না, বেনিফিট নেওয়াকে খরচ বলে। তাহলে এখানে খরচটা কি, এখানে লিখবো এক্সপেন্সেস, ঠিক আছে, এক্সপেন্সেস। তো খরচটার নাম হচ্ছে স্যালারি, এখানে আমার খরচ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। দেখো লেখা আছে অ্যাসেট আর এক্সপেন্সকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, কত টাকা, 10,000 টাকা। তো জার্নালটা কি হয়, দেখো স্যালারি ডেবিট আর ক্যাশ ডেবিট, তো এখানে লিখবো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, আর আমরা জানি ডেবিট উপরে আসে, ঠিক আছে, ক্রেডিট ঠিক তার নিচে হয়। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, আর ক্রেডিটটাকে বোঝানোর জন্য টু কথাটা ইউজ করা হয়, একটু ছেড়ে লিখবো টু কি লিখবো, টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, 10,000। তো আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে। এইবার দেখো আগের ভিডিওতে এটা পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে এখানে যেমন টাটা কোম্পানি চাকরি করছে মিস্টার এ, এবার তোমরা বলতে পারো স্যার মিস্টার এ কে তো টাটা কোম্পানি স্যালারি দিয়েছে, মিস্টার এর নাম কেন নেওয়া হলো, আমি আগের দিন বলেছিলাম যদি কারো নাম, মানে পুরো অ্যাকাউন্টেন্সিতে পার্টির নাম তখনই থাকবে, নাম তখনই আসবে যদি ডিউ থাকে, তাহলেই আসবে। তোমরা ভাবার চেষ্টা করো, তোমরা একটু চিন্তা করো, আমরা যদি কোনো দোকানে ধরো 5 কেজি চাল কিনতে গেলাম, কোনো দোকানে যদি 5 কেজি চাল 40 টাকা করে দাম হলে 200 টাকা দিলাম, দোকানদার মানে দোকানের মালিককে আমি 200 টাকা দিলাম, তো দোকানদার আমাকে 200 টাকা চাল দিয়ে দিল, আমি 200 টাকা দিলাম, তার বদলে আমাকে চাল দিয়ে দিল। আমি যদি টাকা দিয়ে দিই তাহলে কি তার দোকানের খাতায় কি আমার নাম লিখে রাখবে, খাতায় কখন আমার নাম লিখে রাখবে, আমি যদি বাকিতে নিই, ঠিক আছে, তাহলে কি যদি ডিউ হয় তখনই নাম লেখা থাকবে। তার মানে দেখো এখানে টাটা কোম্পানি মিস্টার এ কে তো টাকা দিয়েই দিয়েছে, কেন ওর নাম এন্ট্রি করবে, ওর নাম কখন এন্ট্রি করবে, যদি ওর নামে বাকি থাকতো। তাহলে আমাদের পুরো অ্যাকাউন্টেন্সিতে যদি কোনো ডিউ কনসেপ্ট থাকে তখনই কিন্তু পার্টির নাম আসবে, আদারওয়াইজ পার্টির নাম আসবে, এটা মাথায় রাখবে। ডিউ থাকলেই পার্টির নাম আসবে, অর্থাৎ বাকি থাকলে পার্টির নাম আসবে,
বাকি না থাকলে পার্টির নাম আসবে না। একই রকম ভাবে আমরা যদি কোনো দোকানে যদি কোনো গুডস কিনতে যাই বা আমরা যদি কাউকে যদি গুডস বেচি, কাউকে যদি ধারে বেচি তখনই তার নাম লিখবো, কারণ তার থেকে টাকাটা পাবো। কিন্তু ক্যাশে বেচলে তার নাম লেখার দরকার নেই, কারণ তার থেকে টাকা পেয়ে গেছি, এটা মাথায় রাখবে। তো তোমরা ভাবতেই পারছো, তোমরা যখন কোনো দোকান থেকে যদি কোনো জিনিসপত্র কেনো, ঠিক আছে, যাই জিনিস কেনো, যেই জিনিস কেনো, তোমরা যদি টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে জিনিস কেনো, তাহলে দোকানদার কি তোমার নাম সেই খাতায় লিখে রাখবে? কোনোদিন লিখে রাখবে না। কার নাম লেখে? যারা ওই দোকান থেকে বাকিতে কেনে তার নাম লিখে রাখে। বাকিতে হলে খাতা মেনটেন করা হয়, ধারে তোমার নগদে হলে সেটা কখনো খাতা মেনটেন করা হয় না। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা এক্সাম্পলটা চেঞ্জ করি। এই এক্সাম্পলটা হলো আগের দিনের এক্সাম্পলটা, তোমরা জানো। আমরা জাস্ট আজকে এক্সাম্পলটা একটু চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করব এক্সাম্পলটা। সেই আমি একই পিরিয়ডের কথা বলছি। পিরিয়ডটা কি? এপ্রিল মাস। আমি এপ্রিল মাসের কথা বলছি। এপ্রিল মাস শুরু হয়েছে এপ্রিল মাসের 1 তারিখ, আর এটা এপ্রিল মাস শেষ 30 এপ্রিল। আর আমরা ঘটনাটা কার বলছি? টাটা কোম্পানির কথা বলছি। এইবার আমরা টাটা কোম্পানির নতুন একটা এমপ্লয়ি নাম করলাম। নতুন একটা এমপ্লয়ির নাম বলছি, সেটা হচ্ছে মিস্টার রা। ঠিক আছে, মিস্টার রা এই হচ্ছে টাটা কোম্পানির এমপ্লয়ি। এই হচ্ছে টাটা কোম্পানির এমপ্লয়ি। ঠিক আছে, তো আমরা জানি কোম্পানিতে যারা চাকরি করে, তারা কোম্পানি থেকে স্যালারি পায়। যারা চাকরি করে তারা স্যালারি পায়। রাম তো এমপ্লয়ি, তাহলে রাম কোম্পানি থেকে কি পাবে? রাম কোম্পানি থেকে স্যালারি পাবে। এবং ওর কত টাকা করে স্যালারি ফিক্স হয়ে প্রতি মাসে? 20,000 পার মান্থ। ঠিক আছে, ও প্রতি মাসে 20,000 করে স্যালারি পাবে। এইবার কি হয়েছে? এই যে ভদ্রলোক মিস্টার রাম, ঠিক আছে, মিস্টার রাম পুরো এপ্রিল মাস কাজ করলো, পুরো এপ্রিল মাস টাটা কোম্পানিতে কাজ করলো। এপ্রিল মাসের 30 তারিখ, ঠিক আছে, এপ্রিল মাসের 30 তারিখ এই মিস্টার রাম টাটা কোম্পানিতে চলে গেল, বললো যে আমি যে সারা মাস কাজ করলাম আমার স্যালারিটা দাও। কি বললাম? মিস্টার রাম টাটা কোম্পানিকে দিয়ে কি বলবে? আমি তো সারা মাস জব করলাম আপনার কোম্পানিতে, আমার স্যালারিটা দাও। ঠিক আছে, তখন টাটা কোম্পানি কি বলবে? আমি এখন, অর্থাৎ আজকে আমি টাকা দিতে পারবো না, কারণ আমাদের এখন ব্যবসা একটু ডাউন চলছে, এখন টাকা দিতে পারবো না। তবে চিন্তা করার কিছু নেই, টাকাটা মিটিয়ে দেবো, পরবর্তী সময় টাকাটা শোধ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, মিস্টার রাম টাটা কোম্পানির কাছে চলে গেল, বললো যে আমি যে সারা মাস কাজ করলাম আমার স্যালারিটা দাও। তখন টাটা কোম্পানি কি আনসার দিল? বললো যে এখন আমি টাকাটা পেমেন্ট করতে পারবো না, কারণ এখন আমাদের বিজনেসের অবস্থা খুব ডাউন চলছে। তবে টাকাটা দেবো, কিন্তু আজকে দিতে পারবো না, বাট কদিন পরে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, তো মাথায় রাখবে। এখন যদি আমি তোমাদের একটা পরিষ্কারভাবে একটা ইজি কোশ্চেন জিজ্ঞাসা করি, তার মানে বলো টাটা কোম্পানির কি এক্সপেন্সেস হয়েছে কিছু? টাটা কোম্পানি এক্সপেন্স কি কিছু হয়েছে? তখন তোমরা কি অ্যানসার দেবে? যে স্যার আমরা তো ছোটবেলা থেকে শিখে আসছি যদি পকেট থেকে টাকা বেরোয় তাহলেই এক্সপেন্সেস। কি বলছো না, কি অ্যানসার দিচ্ছ? আমি এতদিন ধরে একটা কথাই বারবার বলছি, তোমরা ছোটবেলায় কি শিখেছো এটা মেইন কথা নয়, মেইন হচ্ছে এখন তোমরা অনেক বড় হয়ে গেছো। এখন কি বলছি? এক্সপেন্সেস কাকে বলে? এতগুলো ক্লাসে কি বললাম? এক্সপেন্সেস জিনিসটা কি? বেনিফিট নেয়াকেই তো বলেছিলাম এক্সপেন্সেস বলে। এক্সপেন্সেস কাকে বলে? বেনিফিট নেয়াকে এক্সপেন্সেস বলে। তো এইটা দেখে বলো না, টাটা কোম্পানি এই মিস্টার রামের থেকে বেনিফিট নিয়েছে, হ্যাঁ কি না? টাটা কোম্পানি মিস্টার রামের থেকে বেনিফিট নিয়েছে, হ্যাঁ কি না? ঠিক আছে, এটা দেখে বলো টাটা কোম্পানি মিস্টার রামের থেকে বেনিফিট নিয়েছে, হ্যাঁ কি না? যদি বেনিফিট নেয় তাকে বলেছিলাম খরচ। আমি বলেছিলাম পেমেন্ট করাকে খরচ বলে নাই, বারবার বলেছিলাম পেমেন্ট করলো কি পেমেন্ট করলো না এটা কোনো ম্যাটারই করে না। অর্থাৎ পেমেন্ট করাকে খরচ বলে না, বেনিফিট নেয়াকে খরচ বলে। তাহলে লাস্ট আমরা আসছি, বলছি টাটা কোম্পানি মিস্টার রামের থেকে কি বেনিফিট নিয়েছে? এপ্রিল মাসে বেনিফিট নিয়েছে, হ্যাঁ কি না? অবশ্যই বেনিফিট নিয়েছে। ঠিক আছে, আর বেনিফিট নিলে তাকে খরচ বলে। তার মানে আমরা এখানে খরচটা মেইনটেইন করব। ঠিক আছে, আমরা এখানে খরচটা মেইনটেইন করব, এক্সপেন্সেস মেইনটেইন করব। ঠিক আছে, এক্সপেন্সেস মেইনটেইন করব মানে এক্সপেন্সেস বাড়ছে, এক্সপেন্সেস কে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। এবার আমি জিজ্ঞাসা করি, আমি যদি তোমাদের বলি বলো তো এক্সপেন্সেসটার নাম কি? স্যার এক্সপেন্সেসটার নাম হচ্ছে স্যালারি, কারণ মিস্টার রাম তো টাটা কোম্পানিতে চাকরি করছে, তাহলে তো ওকে প্রতি মাসে স্যালারি দিতে হবে, তাহলে এই খরচটার নাম হচ্ছে স্যালারি। তাহলে এক্সপেন্সেসটার নাম কি? স্যালারি। আচ্ছা, এইবার বলো, এইবার যদি জিজ্ঞাসা করি টাটা কোম্পানি কি আদৌ মিস্টার রামকে পেমেন্ট করেছে? টাটা কোম্পানি কি মিস্টার রামকে পেমেন্ট করেছে? টাটা কোম্পানি কি এই তারিখে মিস্টার রামকে পেমেন্ট করেছে? না স্যার, পেমেন্ট করতে পারেনি। ও বলেছে কদিন পরে পেমেন্ট করে দেবে, মানে এই তারিখে তো পেমেন্ট করতে পারেনি, আজ পেমেন্ট করতে পারেনি, কদিন পরে পেমেন্ট করে দেবে। ঠিক আছে, কদিন পরে পেমেন্ট করে দেবে মানে কি? টাটা কোম্পানির কাছে কি তৈরি হয়েছে? একটা অব্লিগেশন। কি তৈরি হয়েছে? একটা অব্লিগেশন তৈরি হয়েছে। আবার বলছি, টাটা কোম্পানির কাছে কি তৈরি হয়েছে? অব্লিগেশন। আর আগের ভিডিওতে বারবার করে বলা ছিল অব্লিগেশন জিনিসটা কি? অব্লিগেশন মানে দায়। টাটা কোম্পানি মিস্টার রামকে 10,000 টাকা পেমেন্ট করতে পারেনি। এই তারিখে 10,000 টাকা পেমেন্ট করার কথা ছিল, কিন্তু 10,000 টাকা দিতে পারেনি। তার মানে 10,000 টাকা দিতে হবে, আজ দিতে পারেনি, দুদিন পরে দিতে হবে।
তাহলে টাটা কোম্পানি এটা একটা অব্লিগেশন না, আর অব্লিগেশন থেকে কি তৈরি হয়, অব্লিগেশন থেকেই তো তোমার লাইবিলিটি তৈরি হয়। আমি বলেছিলাম অব্লিগেশনেরই আরেকটা নাম লাইবিলিটি, ঠিক আছে? তাহলে টাটা কোম্পানি একটা লাইবিলিটি তৈরি হয়েছে, ঠিক আছে? টাটা কোম্পানি একটা লাইবিলিটি তৈরি হয়েছে, ঠিক আছে? তো টাটা কোম্পানি একটা লাইবিলিটি তৈরি হয়েছে। আচ্ছা, এবার আমি যদি বলি মিস্টার এ, সরি মিস্টার এ এখানে মিস্টার রাম ছিল, টাটা কোম্পানির কাছে মিস্টার রাম কত টাকা হবে? স্যার টাটা কোম্পানির কাছে মিস্টার রাম 10,000 টাকা পাবে। এই মিস্টার রামই তো টাটা কোম্পানির লাইবিলিটি। মেন কথা যে এখানে 20,000 টাকা, সরি স্যালারি ছিল 20,000 টাকা, আগের অঙ্কে 10,000 টাকা ছিল। তো স্যালারি বাবদ এপ্রিল মাসে স্যালারি বাবদ টাটা কোম্পানির কাছে মিস্টার রাম কত টাকা পাবে? 20,000 টাকা। তা টাকাটা পাবে কে? মিস্টার রাম পাবে। তা এটা লাইবিলিটিটা কে? লাইবিলিটির নামটা কি? এখানে আমি লাইবিলিটি লেখাও যা, আর এখানে মিস্টার রাম লেখা একই জিনিস, ঠিক আছে? এটা মিস্টার রাম লিখতে পারি। তার মানে এখানে যদি বলি এখানে দেখো লাইবিলিটি বাড়ছে না কমছে? স্যার লাইবিলিটি বাড়ছে। লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে আরেকবার বলেছি শুনে নাও, স্যালারির কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যালারিটা নিয়ে প্রশ্ন নেই, প্রশ্নটা হচ্ছে এই যে এখানে পরেরটা মেন প্রশ্ন হচ্ছে টাটা কোম্পানি কি মিস্টার রামকে পেমেন্ট করেছে? ও যে টাকাটা পায় পেমেন্ট করেছে? না স্যার পেমেন্ট করতে পারেনি। তার মানে মিস্টার রাম টাটা কোম্পানির কাছে টাকা পাবে, হ্যাঁ কি না? মিস্টার রাম টাটা কোম্পানির কাছে টাকা পাবে। আমি কি বলেছিলাম? যদি বাকি থাকে তাহলে কিন্তু পার্টির নাম আসবে, যদি ডিউ থাকে তখনই পার্টির নাম আসবে। এখানে ডিউ ছিল মানে রাম তো টাকা পেতো টাটা কোম্পানির কাছে, তাই তো টাটা কোম্পানি, তাই তো এখানে তোমার মিস্টার রামের নাম এসেছে। দেখো মিস্টার রামের নাম এসেছে, ঠিক আছে? মিস্টার রামের নাম এসেছে। এবার যদি বলি মিস্টার রাম টাটা কোম্পানির কাছে টাকা পাবে, আর এই টাকাটা টাটা কোম্পানিকে দিতে হবে। আর দিতে পারেন যদি পদ দিতে হবে, তাহলে টাটা কোম্পানি এটা একটা অব্লিগেশন। কি এটা? টাটা কোম্পানি এটা একটা অব্লিগেশন। অব্লিগেশন থেকে তৈরি হয় লাইবিলিটি। তার মানে বলতে পারি মিস্টার রামটাই হচ্ছে লাইবিলিটি। তার মানে এখানে আমার কি হলো? লাইবিলিটি ছিল না, এখন বাড়লো। লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে জার্নালে যদি বলে তবে কি লিখবো? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রাম অ্যাকাউন্ট। কি লিখলাম? টু মিস্টার রাম অ্যাকাউন্ট। কত টাকা? 20,000। এবার দেখো স্বাভাবিকভাবে নরমালি জেনারেলি একটা কোশ্চেন তোমাদের মনে আসবে, আচ্ছা আমি বলছি টাটা কোম্পানিতে কি শুধু মিস্টার রামই চাকরি করে? আর কি কেউ চাকরি করে না? টাটা কোম্পানি কি একজনই চাকরি করে? টাটা কোম্পানিতে লাখ লাখ লোক চাকরি করে। টাটা কোম্পানিতে লাখ লাখ লোক চাকরি করে, ঠিক আছে? তো লাখ লাখ লোক চাকরি করে, তো মানলাম লাখ লাখ লোকের মধ্যে মিনিমাম 50,000 জন লোকের টাকাটা বাকি রাখতে পারবে, ঠিক আছে? 50,000টা লোকের টাকা বাকি রেখেছে, ঠিক আছে? টাটা কোম্পানি কি করতে পারে? এই জায়গায় হয়তো টাকা পয়সা টানাটানি চলছে, বিজনেস ডাউন চলছে, ও শুধু রামের টাকাটাই বাকি রাখে, এরকম তো অনেকের টাকাই বাকি রাখতে পারে। আমি বললাম 50,000 জনের টাকা বাকি রেখেছে, তার মানে যতজনের টাকা বাকি রেখে ততজনের নাম ধরো এখানে রাম আছে, শ্যাম, এরকম বিভিন্ন নাম থাকতে পারে। রাম, শ্যাম, যদু, মধু, সীতা, গীতা, মিতা, রোহন, শোভন, মোহন, তারপর এ বি সি ডি এক্স ওয়াই জেড, ঠিক আছে? বিভিন্ন নাম থাকতে পারে। তো সবার নাম কি এখানে লেখা সম্ভব? সবার নাম এখানে লেখা সম্ভব? যদি সবার নাম লিখেও তাহলে কি অ্যাকাউন্টেন্সি করলো? আমরা অ্যাকাউন্টসের প্রথম ক্লাসে পড়েছিলাম অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট। অ্যাকাউন্টিং হচ্ছে এক ধরনের কলা। আমি যদি এখানে সবার নাম লিখলাম তাহলে কি কলা দেখালাম, কি আর্ট দেখালাম? তো সুতরাং আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে যে এখানে সবার নাম লেখার জায়গায় খুব ভালো হয়, যেহেতু অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট, তাই এখানে সবার নাম লেখার জায়গায় নতুন একটা টার্ম নিয়ে এসেছে, ঠিক আছে? নতুন টার্মটাকে কি বলছে? এই রামটাকে লিখো না, রামের জায়গায় লিখতে বলেছে কি? আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক আছে? আউটস্ট্যান্ডিং স্যালারি। দেখো আউটস্ট্যান্ডিং মানে কি? এখানে আউটস্ট্যান্ডিং কি? এই টাটা কোম্পানির কাছে শুধু মিস্টার রাম টাকা পাবে না, আমি কি বললাম? লাখ লাখ লোক টাকা পাবে, এরকম লাখ লাখ লোক টাকা পাবে। যতজন টাকা পাবে, ঠিক আছে? যতজন টাকা পাবে সেটাকে কি বলবো? আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? যতজন টাকা পাবে তাকে বলবো আউটস্ট্যান্ডিং। এবার বিভিন্ন ধরনের এক্সপেন্স হতে পারে, সে স্যালারির টাকাও পেতে পারে, আবার হতে পারে রেন্টের টাকাও পেতে পারে, হতে পারে ওয়েজেসের টাকাও পেতে পারে। যেই ধরনের টাকা পাবে, যদি এখানে স্যালারির টাকা পায় তাহলে স্যালারি লিখবো, যদি রেন্টের টাকা পায় তাহলে রেন্ট লিখবো, যদি ওয়েজেসের টাকা পায় ওয়েজেস লিখবো, ঠিক আছে? যেই খরচের টাকা পাবে সেই খরচের নাম লিখবো। তাই এখানে বুঝতে পারলে আশা করি মিস্টার রাম থেকে কেন স্যালারি করা হয়েছে, ঠিক আছে? টাটা কোম্পানি নিশ্চয়ই একজন চাকরি করবে, এরকম লাখ লাখ লোক চাকরি করবে, তো লাখ লাখ লোকের নাম তো লেখা সম্ভব নয়, ঠিক আছে? এই লাখ লাখ লোকের নামের পরিবর্তে লিখবো আউটস্ট্যান্ডিং। এবার পার্টিকুলার যেই খরচ সেই খরচটার নাম দেবো। তো এখানে খরচটা ছিল স্যালারি, তাই লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি। তো আশা করি বুঝতে পেরেছো। এখন যদি তোমরা বলো যে এখন তোমরা বলতেই পারো স্যার আমরা যদি যতজনের টাকা বাকি থাকবে ততজনের নাম যদি লিখি কিছু ভুল? কোনো ভুল নেই, সবার নাম লিখলে কোনো ভুল নেই, কিন্তু ওটা লিখলে অ্যাকাউন্টিং যে ইজ অ্যান আর্ট, অর্থাৎ অ্যাকাউন্টিং যে একটা কলা সেটা তো আর হচ্ছে না।
ঠিক আছে, তাই আমাদের অ্যাকাউন্টেন্সি পরিষ্কারভাবে বলে দিয়েছে, তাই এদের সবার নাম লেখার পরিবর্তে ওকে একটা স্পেসিফিক একটা টার্ম বলে সেই টার্মটা ইউজ করো, সেই স্পেসিফিক টার্মটাই হচ্ছে আউটস্ট্যান্ডিং। তো আউটস্ট্যান্ডিং কথাটা কখন ইউজ করা হবে? যদি কারোর টাকা বাকি রাখে, কোম্পানি যদি কারোর টাকা বাকি রাখে, কোম্পানি যদি কারোর টাকা বাকি রাখে, তখন আউটস্ট্যান্ডিং কথাটা ইউজ করা হবে। ঠিক আছে? তো এবার তোমরা বলতে পারো স্যার কোম্পানি যদি এরকম তো হতে পারে, ধরুন একজনই টাকা পাবে কোম্পানির কাছে, টাটা কোম্পানির ধরুন একজনই টাকা পাবে, এরকম তো হতে পারে। হ্যাঁ, তাই এরকম যখন হবে তখন তো একজনের নাম লিখতে পারো। দেখো লিখতে পারো, ভুল নেই, তখন লিখতে পারো, অবশ্যই তোর স্যালারি টু মিস্টার রাম, কিন্তু এক সময় লিখবো আউটস্ট্যান্ডিং, যখন অনেকের নাম থাকবে তখন লিখবো আউটস্ট্যান্ডিং, যখন একজন থাকবে তখন একজনের নাম লিখবো। তাই অ্যাকাউন্টেন্সি একটা স্পেসিফিক জায়গায় চলে এসেছে, বলছে একবার তুমি আউটস্ট্যান্ডিং লিখবে, একবার নাম লিখবে, তাহলে লেখা আছে তুমি একবারে আউটস্ট্যান্ডিং চালিয়ে দাও। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো পয়েন্টটা, কনসেপ্টটা বুঝতে পেরেছো। এই কনসেপ্টটা খুব কঠিন, অ্যাকচুয়ালি অনেকে এই জায়গাটায় পারে না। ঠিক আছে, এই জায়গাগুলো পারে না। যখনই জার্নাল করবো, জার্নালের এই টাইপের জার্নালগুলো আর সব সময় এই জার্নালগুলো সবাই ভুল করে। ঠিক আছে? তো সুতরাং এইগুলো খুব কেয়ারফুলি দেখতে হবে। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, নতুন একটা উদাহরণ। এটা ধরো একটা কি, এটা একটা বিল্ডিং, এটা কি লিখলাম, এটা একটা বিল্ডিং, এখানে লিখেছি বিল্ডিং। আর বিল্ডিং এর মালিককে আমরা কি বলি, আগেও বলেছি বিল্ডিং এর মালিককে বলি ল্যান্ডলর্ড। ঠিক আছে, বিল্ডিং এর মালিককে বলি আমরা ল্যান্ডলর্ড। ঠিক আছে, বিল্ডিং এর মালিককে আমরা বলি ল্যান্ডলর্ড। ঠিক আছে, এই ল্যান্ডলর্ডটার নাম কি? রহিম। এই ল্যান্ডলর্ডটার নাম হচ্ছে রহিম। ধরো টাটা কোম্পানির নিজস্ব কোনো জায়গা নেই বিজনেস করার মতন, টাটা কোম্পানির নিজস্ব কোনো জায়গা নেই বিজনেস করার মতন, তো কিছু বিজনেস করতে হবে। তখন টাটা কোম্পানি রহিমের সঙ্গে কন্ট্যাক্ট করলো, কারণ রহিমের একটা ভালো জায়গা আছে যেই জায়গাটায় বিজনেস করতে পারে। এটা আগেও বলেছি, উদাহরণ দিয়েছি আমরা আগে। আর এই রহিম হচ্ছে এই বাড়িটার মালিক। তো রহিম বলে দিচ্ছে আমার বাড়িতে ব্যবসা করতে পারে, কোনো অসুবিধা নেই। বলছে পার মান্থ আমাকে 50,000 করে ভাড়া দিতে হবে, পার মান্থ 50,000 করে ভাড়া দিতে হবে। তো টাটা কোম্পানি রহিমের এই বাড়িতে পুরো বিজনেস করলো। ঠিক আছে, রহিমের বাড়িতে বিজনেস করলো। তো এপ্রিল মাস পুরো বিজনেস করলো। ঠিক আছে, এপ্রিল মাসের 30 তারিখে রহিম টাটা কোম্পানি চলে আসলো, বললো যে আমার বাড়িতে তো বিজনেস করলে, তো আমার পেমেন্টটা করো, আমার পেমেন্টটা করো চাইলো। তখন টাটা কোম্পানি বললো দেখো এই মাসের অবস্থাটা খুব খারাপ চলছে, ঠিক আছে, এই মাসটা খুব খারাপ চলছে, সিচুয়েশনটা খুব খারাপ আছে, এখন পেমেন্ট করতে পারবো না, বাট টাকাটা দিয়ে দেবো, কদিন পরে টাকাটা দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তো দেখো এখন যদি আমি বলি, এখন যদি একই আগের কনসেপ্টের মতনই, এখন যদি আমি বলি এই টাটা কোম্পানি, ঠিক আছে, টাটা কোম্পানি পুরো এপ্রিল মাসে রহিমের বাড়িতে বিজনেস করেছে। তো রহিমের এই বিল্ডিংটা ইউজ করেছে, হ্যাঁ কি না? অবশ্যই ইউজ করেছে। আর ইউজ করাকেই তো বলে বেনিফিট নেওয়া। ঠিক আছে, আর আমি কি বলেছি, আমাদের পুরো অ্যাকাউন্টেন্সিতে বলছে বেনিফিট নেওয়া হয়ে গেলে তাকে খরচ বলে। ঠিক আছে, তার মানে এখানে বেনিফিট নেওয়া হয়ে গেছে, বেনিফিট নেওয়া হয়ে গেলে তাকে খরচ বলে। ঠিক আছে, এক্সপেন্সিভ। তো এখানে খরচটার নাম কি? স্যার কারোর বাড়িতে বিজনেস করে তাকে বাড়ি ভাড়া দিতে হবে, এই খরচটাকে বলে রেন্ট, একে বলে রেন্ট। ঠিক আছে, তো তার মানে এখানে কি হচ্ছে, এক্সপেন্সেস বাড়ছে, এক্সপেন্সেস বাড়লে কি হয়, ডেবিট হয়। এবার দেখো টাটা কোম্পানি কি রহিমকে এই মাসে বাড়ি ভাড়া দিতে পেরেছে? না, দিতে পারেনি। তার মানে নিশ্চয়ই রহিম টাটা কোম্পানিকে টাকা পাবে। আর আমি কি বলেছিলাম, কেউ যদি কোম্পানির কাছে টাকা পায় তখন তার নাম রেকর্ড করা হয়, এর নামটা কি, রহিম, রহিমের নাম রেকর্ড করা হবে। ঠিক আছে, এখানে কার নাম রেকর্ড করা হবে? রহিমের নাম রেকর্ড করা হবে। তো এবার আমি তোমাদের কাছে প্রশ্ন করছি, তো টাটা কোম্পানি কি শুধু রহিমের বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করেছে? কারণ টাটা কোম্পানি কি শুধু একটা জায়গার মধ্যে সীমিত? টাটা কোম্পানি তো সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, ওদের ব্রাঞ্চ তো সারা ভারতবর্ষে আছে। তো সব জায়গায় নিশ্চয়ই এরকম কারো না কারোর কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছে। ঠিক আছে, সবার থেকে। তার মানে যতজনের থেকে বাড়ি ভাড়া নিয়েছে সবার টাকা যদি বাকি থাকে, তো সবার নাম তো লেখা সম্ভব নয়। তো সবার নাম লেখার পরিবর্তে একটা নতুন একটা নাম দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টেন্সি দিয়ে দিয়েছে। বলছে যাদেরকে বাকি আছে, কিছুক্ষণ আগেই বললাম, ঠিক আছে, কোম্পানি যদি কারো টাকা বাকি রাখে তখন তাদের নামের পরিবর্তে লিখবে কি, আউটস্ট্যান্ডিং। তাদের নামের পরিবর্তে কি লিখবে, রহিমটাকে কেটে লিখবে আউটস্ট্যান্ডিং। কেন আউটস্ট্যান্ডিং লিখবে? কেননা টাটা কোম্পানি তো অনেকের থেকেই বাড়ি ভাড়া নিয়েছে, তো সবার নাম তো লেখা সম্ভব নয়, তাই সবার নামের পরিবর্তে লিখবে আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং খরচ কি লিখবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এখানে এক্সপেন্সেসটার নাম কি, রেট। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং রেট। তো বুঝতে পারছো, তার মানে কি, টাটা কোম্পানির কাছে যারা বাড়ি ভাড়ার টাকা পায় সবাইকে দিতে হবে, এটা তো টাটা কোম্পানির কাছে একটা অব্লিগেশন, টাটা কোম্পানির কাছে লাইবিলিটি, তাই তো? তার মানে এই আউটস্ট্যান্ডিং রেট হচ্ছে টাটা কোম্পানির এক ধরনের লাইবিলিটি। এই ক্ষেত্রে টাটা কোম্পানির লাইবিলিটি বাড়ছে না কমছে? স্যার টাটা কোম্পানির লাইবিলিটি বাড়ছে। ঠিক আছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, দেখো লেখা আছে, এই দেখো লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাই এখানে লিখবো ক্রেডিট। তাহলে জার্নালটা কি লিখবো, লিখো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট। কি
কি লিখবো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? এখানে টাকাটা হবে তোমার 50,000 50,000। তো এই কনসেপ্টটা বুঝতে পেরেছো আশা করি। ভালো করে দেখো, ভালো করে দেখো, এই এন্ট্রি খুব দেয়। আরে সোজা জিনিস, তোমাকে পরীক্ষায় এক্সামে কেমন দেবে এরকমই লাইন তুলে দেবে, ঠিক আছে তো, বলে দেবে, তো সুতরাং মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। আউটস্ট্যান্ডিং রেন্ট, তো জিনিসটা বুঝতে পারলে আউটস্ট্যান্ডিং রেন্ট হচ্ছে কোম্পানির একটা লায়াবিলিটি, ঠিক আছে, কোম্পানি একটা লায়াবিলিটি, অর্থাৎ কোম্পানি বেনিফিট নিয়েছে কিন্তু পেমেন্ট করে, বেনিফিট নিয়েছে, আউটস্ট্যান্ডিং মানে বেনিফিট নিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু পেমেন্টই করা হয়, ঠিক আছে। তো এই হলো, বারবার করে দেখে নাও, এটা আউটস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে অ্যাসেটের কনসেপ্ট হলো, এক্সপেন্স কনসেপ্ট হলো, লায়াবিলিটি কনসেপ্ট জাস্ট স্টার্ট হয়েছে, ঠিক আছে, এখন চলতেই থাকবে, ঠিক আছে, লায়াবিলিটি কনসেপ্ট চলতে থাকবে। এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। তো দেখো এখানটায় দেখো, এটা কি করছি, এটা একটা ব্যালেন্স শিট টানছে, এটা কি টানলাম, ব্যালেন্স শিটের দাগ। তোমরা বলে স্যার ব্যালেন্স শিট জিনিসটা কি? দেখো ব্যালেন্স শিট নিয়ে আগের ক্লাসেও বলেছি, যদিও ডিটেইলসে আবার আলোচনা করা হবে, ক্লাস 11 এ ব্যালেন্স শিট নিয়ে একটা চ্যাপ্টার আছে, তখন ইন ডিটেইলসে আলোচনা করা হবে ব্যালেন্স শিট, ঠিক আছে। তবু একবার বলে দিই মনে রাখার জন্য, ব্যালেন্স শিট জিনিসটা কি। এখানে লিখছি ব্যালেন্স শিট, এখানে লিখছি কি ব্যালেন্স শিট, ঠিক আছে, ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট জিনিসটা কি? ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট, যেই শিটে ব্যালেন্স মেইনটেইন করা, যেই শিটে ব্যালেন্স মেইনটেইন করা হয়, যেই ব্যালেন্স শিটে দুটো দিক থাকবে, ডান দিকটাকে বলা হয় অ্যাসেট, ডান দিকটাকে বলা হয় অ্যাসেট, আর বাম দিকটাকে বলা হয় ক্যাপিটাল এন্ড লায়াবিলিটিস, ক্যাপিটাল আর লায়াবিলিটিস। কি লিখলাম? ক্যাপিটাল এন্ড লায়াবিলিটিস। তো আবার বলছি, ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট, যেই শিটে একটা সাইডে অ্যাসেট আর একদিকে ক্যাপিটাল আর লায়াবিলিটি মেইনটেইন করা হয়, বা আরো একটু ভালোভাবে বলতে পারো, ব্যালেন্স শিট এমন একটা শিট, যেই শিটে বছরের শেষে কত টাকা অ্যাসেট আছে, অর্থাৎ অ্যাসেটের ব্যালেন্স কত আছে, কত টাকা লায়াবিলিটি আছে, কত টাকা ক্যাপিটাল আছে, এটা আমরা জানতে পারি, সেটাই হচ্ছে ব্যালেন্স শিট, ঠিক আছে। আর আমরা বারবার বলছি, আমরা তো নিশ্চয়ই, আমরা যে অঙ্কটা করছি সেটা একটা কোম্পানি নিয়ে মেইনটেইন করছি, ঠিক আছে, বারবার একটা কোম্পানির কথা বলছি, সেটা হচ্ছে টাটা কোম্পানি, ঠিক আছে। আর ধরো, আর এটা কি লিখলাম? রতন টাটা। আর আমরা সবাই জানি টাটা কোম্পানির মেইন মালিক কে? টাটা কোম্পানির মেইন মালিক হচ্ছে রতন টাটা। আর আমরা এটা বলেছিলাম, যেদিন ধরো, যেই দিন রতন টাটা টাটা কোম্পানি স্টার্ট করেছে, যেদিন রতন টাটা টাটা কোম্পানি স্টার্ট করেছে, সেই দিন রতন টাটা টাটা কোম্পানি কি হয়ে গেছে? এই দেখো সেপারেট হয়ে গেছে। কি হয়ে গেছে? সেপারেট। যেই দিন রতন টাটা টাটা কোম্পানিটা স্টার্ট করে ফেললো, সেই দিন থেকে টাটা কোম্পানি আর রতন টাটা দুজনেই সেপারেট হয়ে গেছে, ঠিক আছে তো। তাই এটাকে আমরা বলি সেপারেট এন্টিটি, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আর আমরা যে অ্যাকাউন্টেন্সি করব, আজকে যদি আমি টাটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে নিযুক্ত হই, তার মানে আমাকে কিন্তু রতন টাটার কোনো কাজ করলে চলবে না, আমাকে যত কাজ করবে সব টাটা কোম্পানির দিকে কাজ করবে, কারণ টাটা কোম্পানি আমাকে পার মান্থ স্যালারি পেমেন্ট করবে, ঠিক আছে তো। তো সুতরাং যেদিন টাটা কোম্পানি ওপেন হয়ে যাবে, সেদিন রতন টাটা আর টাটা কোম্পানি, রতন টাটা মানে টাটা কোম্পানির মালিক বা ওনার বলো বা প্রোপ্রাইটার বলো, সে আর বিজনেস দুজনে আলাদা হয়ে যায়, ঠিক আছে। আমরা যে পুরো অ্যাকাউন্টেন্সি করি টাটা কোম্পানির দিক থেকে করি, ঠিক আছে তো, টাটা কোম্পানির দিক থেকে করি। আর এটা নিয়ে তো আমরা আগে আলোচনা করেছি, বারবার বলেছি ডবল এন্ট্রি সিস্টেম, ঠিক আছে। আমাদের যে অ্যাকাউন্টেন্সি কাজ করে না, পুরোপুরি ডবল এন্ট্রি সিস্টেমে কাজ করে। তো রতন টাটা টাটা কোম্পানি ওপেন করলো, তো টাটা কোম্পানি খুলতে, ধরো আজকে যদি আমি কোনো একটা বিজনেস ওপেন করি, মিনিমাম তো কিছু টাকা আমাকে সেই বিজনেসে ইনভেস্ট করতে হবে। তো রতন টাটা যেদিন টাটা কোম্পানি খুললো বা ওপেন করলো, সেই দিন রতন টাটা কি করলো? রতন টাটা টাটা কোম্পানিতে, এই যে রতন টাটা, দেখো এরকম দেখতে পাচ্ছ, রতন টাটা টাটা কোম্পানিতে ক্যাশ টাকা নিয়ে আসলো। আজকে যদি মনে করি কোনো একটা মুদিখানা দোকান ওপেন করতে, মানে গ্রসারি শপ ওপেন করতে হয়, তাহলে যেই দোকানটা ওপেন করব, সেই দোকানটা ওপেন করার জন্য আমাকে তো মিনিমাম কিছু টাকা নিয়ে যেতে হবে, তাহলে ব্যবসাটা শুরু করবো কি করে? ঠিক তেমনই রতন টাটা যেদিন টাটা কোম্পানি খুললো, সেই দিন ও মিনিমাম কিছু একটা টাকা নিয়ে বিজনেসটা ওপেন করে। তার মানে রতন টাটা টাটা কোম্পানিকে কি দিল? রতন টাটা টাটা কোম্পানিকে ক্যাশ টাকা দিল। আচ্ছা, কত টাকা ক্যাশ নিয়ে এসেছিল? আমরা উদাহরণের খাতিরে ধরে নিলাম রতন টাটা টাটা কোম্পানি খোলার জন্য মিনিমাম একটা টাকা 5 লাখ টাকা নিয়ে এসেছিল। তার মানে বিজনেসে কি এসেছিল? আমাকে বলতে হবে, অ্যাজ আ অ্যাকাউন্টেন্ট আমাকে বলতে হবে টাটা কোম্পানিতে কি এসেছে। রতন টাটা কি করেছে কি করেনি আমি দেখবো না, রতন টাটা নিয়ে একদম দেখবোই না, দেখবো টাটা কোম্পানিতে কি এসেছে। স্যার টাটা কোম্পানিতে ক্যাশ টাকা এসেছে, ক্যাশ। আর ক্যাশটা কি? আমার ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট এসেছে, তাই তো। অ্যাসেট লিখবো ক্যাশ। কত টাকা ক্যাশ এসেছে? স্যার আপনি বললেন 5 লাখ টাকা নিয়ে রতন টাটা টাটা কোম্পানি খুললো, তাহলে 5 লাখ টাকা এসেছে।
ঠিক আছে, কত টাকা এসেছে? 5 লাখ টাকা এসেছে। এইবার যদি আমি বলি, এবার ভেবো না যে স্যার আগের দিন তো এই কনসেপ্ট হয়েছে, একদম ঠিক, আগের দিনই এই কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমরা দুবার করছি, ঠিক আছে? তো টাটা কোম্পানি তে কত টাকা এসেছে? 5 লাখ টাকা এসেছে। এইবার ধরো অ্যাকাউন্টস, আমাদের যে অ্যাকাউন্টস আছে না, অ্যাকাউন্টস পরিষ্কারভাবে জানতে চাই কার কাছে? টাটা কোম্পানির কাছে জানতে চাই। অ্যাকাউন্টস টাটা কোম্পানির কাছে জানতে চাই টাটা কোম্পানিতে যে 5 লাখ টাকা আসলো, এই টাকাটা কোথা থেকে আসলো, কে দিল, পরিষ্কারভাবে জানতে চাই। আমরা জানি অ্যাকাউন্টেন্সি হচ্ছে, অ্যাকাউন্টেন্সি কাজ করে ডবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ বিজনেসে কি আসলো এবং কি গেল, এবং এই আসা আর যাওয়ার পেছনে কারণটা কি। তাহলে বিজনেসে কি আসলো? স্যার বিজনেসে 5 লাখ টাকা ক্যাশ আসলো। এই 5 লাখ টাকা ক্যাশ কে দিল? এই 5 লাখ টাকা কে দিল? স্যার 5 লাখ টাকা বিজনেসের মালিক, মানে রতন টাটার মালিক, সরি রতন টাটার মালিক না, টাটা কোম্পানির মালিক রতন টাটা দিয়েছে। আর আমরা কি শিখেছি? আমরা আগেই শিখেছি বিজনেসের মালিক, ঠিক আছে, বিজনেসের মালিক বিজনেসে যদি কোনো টাকা পয়সা দেয় তাকে কি বলে? ক্যাপিটাল বলে, বলেছিলাম তো। বিজনেসের মালিক বিজনেসে যেই টাকাটা ইনভেস্ট করে তাকে ক্যাপিটাল বলে। তার মানে কি, এই যে 5 লাখ টাকাটা কে দিল? এই 5 লাখ টাকাটা, এই 5 লাখ টাকাটা দিল টাটা কোম্পানির মালিক রতন টাটা দিল, ঠিক আছে। আর আমরা বলেছি মালিককে, যে বিজনেসের যে মালিক বা ওনার বা প্রোপ্রাইটার, তাকে রেসপেক্ট দিতে হয়, রেসপেক্ট দিয়ে তাই তার নাম রতন টাটা লেখার পরিবর্তে লিখতে হবে ক্যাপিটাল, ঠিক আছে, রতন টাটা লেখার পরিবর্তে লিখতে হবে ক্যাপিটাল। তোমরা রতন টাটা লিখতেই পারো, রতন টাটা লেখাটা কোনো দোষের না। এবার তোমরা যদি বলো স্যার আমরা রতন টাটা টাকা দিয়ে রতন টাটার নামে লিখবো, লিখতেই পারো। যদি আজকে এখানে রতন টাটা লেখো, তার মানে তোমাদের যে প্যারেন্টস আছে, বাবা বা মা, তোমরা কি কখনো বাবা বা মায়ের নাম ধরে ডাকতে পারবে? কোনোদিন ডাকতে পারবে না, কারণ তোমাদের লাগবে। তো সেরকম টাটা কোম্পানির ক্ষেত্রেও তাই, টাটা কোম্পানির ক্ষেত্রেও তাই। টাটা কোম্পানি কখনো রতন টাটাকে রতন টাটা বলে ডাকতে হবে, ওকে একটা রেসপেক্ট দিতে হবে, সম্মান দিতে হবে। এই সম্মান দেওয়ার জন্য ওকে লেখা হয়েছে ক্যাপিটাল। এটা সম্মানীয় নাম, সম্মান দিয়ে ওকে ডাকা হচ্ছে ক্যাপিটাল, এটা মাথায় রাখবে। তোমরা যদি মনে করো যে না আমরা এখানে রতন টাটা লিখবো, তোমরা তখনই রতন টাটা লিখতে পারবে যদি বাড়িতে গিয়ে যদি আমাদের যে প্যারেন্টস আছে, প্যারেন্টস এর নাম ধরে ডাকতে পারি, ঠিক আছে, তারপর তোমরা এখানেও রতন টাটা বলে লিখতে পারবে। সুতরাং মাথায় রাখবে, এটা হচ্ছে তোমাদের জাস্ট একটা কনসেপ্ট বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। তো সুতরাং মাথায় রাখবে রতন টাটাকে মানে মালিককে সম্মান দিয়ে ক্যাপিটাল বলে ডাকা হয়। তো আশা করি বুঝতে পারলে এটা। এইবার যদি দেখো একটা কথা বলছি, শোনো, তোমাদেরকে বলছি, ধরো আজকে কোনো একটা পড়া বোঝালো, ঠিক আছে, নেক্সট ডে যখন তোমরা পড়তে আসবে, ঠিক আছে, তো যেই হোমওয়ার্ক গুলো দিলাম, যেই হোমওয়ার্ক গুলো ধরো আজকে দিয়েছি, তো নেক্সট ডে বলবো এই হোমওয়ার্ক গুলো, মানে আজকে বলে দিলাম যে নেক্সট ডে এই হোমওয়ার্ক গুলো দেখবো, ঠিক আছে। এবার সবার হোমওয়ার্কের খাতা চেক করছি, ধরো কোনো একটা স্টুডেন্টকে বললাম কি তোর হোমওয়ার্কটা দেখা, তো ও দেখালো না, ও দেখাতে পারলো না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এ বলতো তুই কেন কেন হোমওয়ার্ক কি কারণে তুই করতে পারিস, তোর কি অসুবিধা হয়েছে? আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও অ্যানসার দিল, যে স্যার আমার শরীর খারাপ ছিল এই কারণে হোমওয়ার্কটা করতে পারিনি, ঠিক আছে। তার মানে কি, ও তো মুখে, আমি ওকে মুখ দিয়ে জিজ্ঞাসা করলাম, ও অ্যানসার দিল, ওকে বললাম, ও অ্যানসার দিল। কিন্তু তোমাদের কি মনে হয়, রতন টাটা তো একটা মানুষ, রতন টাটা মালিক, ও তো মানুষ, ও কথা বলতে পারে। কিন্তু টাটা কোম্পানি কি মনে হয়, টাটা কোম্পানি কি কোনো মানুষ? টাটা কোম্পানি আর্টিফিশিয়াল পার্সন বলতে পারো, ঠিক আছে, আর্টিফিশিয়াল পার্সন, ও কোনো মানুষই নয়, ঠিক আছে। তো টাটা কোম্পানিকে অ্যাকাউন্ট যখন টাটা কোম্পানিকে জিজ্ঞাসা করলো, যে বিজনেসে যে 5 লাখ টাকা আসলো বোঝা গেল, কিন্তু এই টাকাটা কে দিল? ও তো আর মুখ দিয়ে বলতে পারে না মালিক দিয়েছে, ও তো বলতে পারে না মুখ দিয়ে রতন টাকা দিয়েছে। তো ওকে ওটা দেখাতে হয়, ওকে দেখাতে হয় যেটা সবাই বুঝতে পারে, তাই এটাকে ক্যাপিটাল লেখা হয়। তো আশা করি একটা সিম্পল একটা কনসেপ্ট বলে দিলাম। তো এটাকে যদি জার্নাল, এটা যদি আমরা আগের দিন যে একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম, এটাকে যদি জার্নালে আকারে প্রকাশ করি, দেখো ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট, তার মানে কি এখানে স্যার অ্যাসেট বাড়ছে, ঠিক আছে, অ্যাসেট বাড়ছে। আর এখানে ক্যাপিটাল, আর ক্যাপিটাল কি হচ্ছে স্যার, ক্যাপিটালও বাড়ছে। তার মানে আমরা যদি এই পয়েন্টটা যদি জার্নাল করি তাহলে কি বলবো, আমরা বলবো ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। আর ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল তো ক্যাপিটালও বাড়ছে, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তো জার্নাল কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কত টাকা 5 লাখ টাকা, 5 লাখ টাকা। তো হয়ে গেল, এটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো এটা। এবার এটা বুঝতে পারলে সেকেন্ড পয়েন্টে আমরা ঢুকে যাবো, এই পয়েন্টটা বুঝতে পারলে আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসি। তো আশা করি এটা বুঝে গেছো, এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসি। আচ্ছা, টাটা কোম্পানি, ঠিক আছে, টাটা কোম্পানিতে রতন টাটা মানে ব্যবসার যে মালিক, ও তো 5 লাখ টাকা নিয়ে আসলো ব্যবসা শুরু করার জন্য, ঠিক আছে। আরে টাকা নিয়ে আসলে তো শুধু ব্যবসা হয় না। এইবার টাটা কোম্পানি রতন টাটাকে বললো এবার একটা বাড়ি লাগবে, একটা বিল্ডিং লাগবে, বিল্ডিং ছাড়া তো আর বিজনেস করা যাবে না। তো কে বললো এই কথাটা, টাটা কোম্পানি রতন টাটাকে বললো। তো
তো রতন টাটার কাছে যদি বিল্ডিং থাকে তাহলে ও বিল্ডিং এর অবশ্যই ব্যবস্থা করে দেবে, যদি বিল্ডিং না থাকে তাহলে কি করবে, বিল্ডিং কিনতে হবে, ব্যবসাটা করতে হবে। আর বিল্ডিং কেনার মতো টাকা না থাকে তখন কি করবে, বিল্ডিং ভাড়া করবে, কত কিছু হতে পারে। তো যাই হোক, তো টাটা কোম্পানি রতন টাটাকে বললো একটা বিল্ডিং এর ব্যবস্থা করতে, তখন রতন টাটা বললো ঠিক আছে আমার একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ ব্যবসা করাবো। তার মানে কি, রতন টাটা মানে ব্যবসার যে মালিক বিল্ডিংটা দিচ্ছে, আবার শুনুন ব্যবসার যে মালিক বিজনেসের যে মালিক মানে টাটা কোম্পানির যে মালিক রতন টাটাকে টাটা কোম্পানি যখন এই কথাটা বললো, এই প্রপোজালটা দিল, বলে যে একটা বিল্ডিং ছাড়া বিজনেসটা ভালো মতো করা যাবে না, তখন রতন টাটা বললো আমার কাছে একটা বিল্ডিং আছে, আমার নিজস্ব একটা বিল্ডিং আছে, তাহলে সেই বিল্ডিংটা আমি টাটা কোম্পানিকে দিচ্ছি বিজনেস করার জন্য। তাহলে টাটা কোম্পানিতে কি আসলো, স্যার টাটা কোম্পানিতে বিল্ডিং এসছে, টাটা কোম্পানিতে কি আসছে, বিল্ডিং এসছে, কি এসছে, টাটা কোম্পানিতে বিল্ডিং এসছে। আর বিল্ডিং তো আমাদের অ্যাসেট, বিল্ডিং তো আমাদের অ্যাসেট, অ্যাসেট মানে আমরা কোথায় লিখবো, অ্যাসেট লিখবো, বিল্ডিং। ঠিক আছে, কত টাকা বিল্ডিং, বিল্ডিং হচ্ছে 20 লাখ টাকা, বিল্ডিং হচ্ছে 20 লাখ টাকা। ঠিক আছে, এইবার যদি আমি তোমাদের প্রশ্ন বলি, তোমরা তো এবার তো অ্যানসারটা দাও, এবার অ্যানসার দাও, বলো বিজনেসে কত টাকা, বিজনেসে কি আসছে স্যার, বিজনেসে বিল্ডিং আসছে। তো এখন যদি বলি বিজনেসে বিল্ডিং আসলে বোঝা গেল, কিন্তু বিল্ডিংটা বিজনেসে কে দিল, এই বিজনেসে বিল্ডিংটা কে দিল, স্যার বিজনেসের বিল্ডিংটা বিজনেসের মালিক দিয়েছে, কে দিয়েছে, বিজনেসের মালিক। আর বিজনেসের মালিক বিজনেস যদি কিছু দেয় তাকে কি বলে, ক্যাপিটাল বলে। তাই এখানে কি লিখবো, এই বিল্ডিংটা এটা লিখবো ক্যাপিটাল, এটা লিখবো ক্যাপিটাল, কত টাকা, 20 লাখ টাকা। তাহলে এটা তুমি জার্নাল করতে হবে, তাহলে কি বলবে, তোমরা বলে স্যার বিল্ডিং তো অ্যাসেট, বিল্ডিং তো আমাদের অ্যাসেট, তোমরা বলে স্যার বিল্ডিং হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, তো অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। এখানে লিখো ক্যাপিটাল। তাহলে জার্নাল কি লিখবো, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, লিখো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত টাকা, 20 লাখ, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 20 লাখ। তো আশা করি বোঝা গেল, এই পয়েন্টটা বোঝা গেল। তো দেখো এই দুটো পয়েন্ট যদি বোঝা যায় তাহলে একটা জার্নাল দিই, তোমরা নিজেরা করো, একটা জার্নাল দিচ্ছি, ইজি জার্নাল আছে, কঠিন না। তো লেখো ওনার ইনভেস্টেড, এখানে লিখছি ওনার, ওনার মানে কি, ওনার মানে ব্যবসার মালিক, ওনার মানে বিজনেসের মালিক বা বলতে পারো প্রোপ্রাইটার। এখানে রতন টাটা বলতে পারো, রতন টাটা টাটা কোম্পানির মালিক, রতন টাটা টাটা কোম্পানির মালিক। এই লিখতে পারি ওনার ইনভেস্টেড, ওনার ইনভেস্টেড रुपीस 5 लाख कैश, देखो रुपीस 5 लाख कैश, रुपीस 30 लाख मशीन, মেশিনারি লিখলাম, আর লেখো रुपीस 2 लाख ফার্নিচার। এই বলেছে, কি বলেছে, ওনার মানে বিজনেসের যে মালিক, সে বিজনেসে কি কি ইনভেস্ট করেছে, বলতে স্যার 5 লাখ টাকার ক্যাশ ইনভেস্ট করেছে, 30 লাখ টাকার মেশিন ইনভেস্ট করেছে, আর 2 লাখ টাকার ফার্নিচার ইনভেস্ট করেছে। এখন যদি আমি বলি বিজনেসে কি আসছে, স্যার বিজনেসে ক্যাশ আসছে, মেশিন আসছে, ফার্নিচার আসছে, তাই তো। তাহলে বিজনেসে কি আসছে, বিজনেসে আসছে ক্যাশ, আর ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট, তার মানে কি এই অ্যাসেটটা বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, স্যার ডেবিট করতে হয়। ঠিক আছে, কত টাকা, 5 লাখ টাকা। আচ্ছা আর কিছু এসছে বিজনেসে, হ্যাঁ মেশিন এসছে, মেশিন এসছে বিজনেসে, আমাদের মেশিনারি এসছে, বিজনেসে আমাদের কি এসছে, মেশিনারি এসছে, মেশিনারিও তো আমাদের অ্যাসেট, মেশিনারিও তো আমাদের অ্যাসেট। ঠিক আছে, তার মানে এই অ্যাসেটটাও বেড়েছে, এই অ্যাসেটটাও বেড়েছে, আর আমরা জানি অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। ঠিক আছে, অ্যাসেট বাড়লে ডেবিট, কত টাকা, এটা হচ্ছে 30 লাখ টাকা। আচ্ছা আর কি বলেছে, ফার্নিচার, বিজনেসের ফার্নিচারও এসছে, তো ফার্নিচার আমাদের অ্যাসেট, ফার্নিচারও হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, তো অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, কত টাকা, 2 লাখ টাকা। ঠিক আছে, এই যে বিজনেসে তো এই জিনিসগুলো আসলো, প্রশ্ন হলো এই জিনিসটা কে দিল, স্যার ব্যবসার মালিক, ব্যবসার মালিক বিজনেসকে যদি কিছু দেয়, বিজনেসের মালিক যদি বিজনেসকে কিছু দেয় তাকে কি বলে, ক্যাপিটাল বলে। তো এখানে লিখো ক্যাপিটাল। ঠিক আছে, এখানে লিখো ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়, এই কত টাকা, স্যার এই টোটাল 5 লাখ আর 30 লাখ, 35 লাখ আর 2 লাখ 37 লাখ, তার মানে ব্যবসার মালিক 37 লাখ টাকা নিয়ে এসেছে। তো 37 লাখ টাকা কি হিসাবে, এর ফর্মটা কি, ক্যাশ, মেশিন আর ফার্নিচার সব মিলিয়ে।
যে তোমরা ভাবতে পারো বিজনেসের যে মালিক, বিজনেস স্টার্ট করার কি সময় কি শুধু টাকাই নিয়ে আসে আর কিছু নিয়ে আসতে পারে না? তো এটাই এই উদাহরণে সেটা দেখালাম, শুধু টাকা আনে না, টাকা ছাড়াও অনেক কিছু আনতে পারে। এখানে সেই উদাহরণটা তোমরা পেয়েছো, আরো অনেক কিছু আনতে পারে, এখানে জাস্ট কয়েকটা নাম বললাম। তাহলে এটা জানলে তোমরা বুঝতে পারছো কি হবে। দেখো প্রথমে ডেবিট গুলো লিখতে হয়, তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কত লিখতে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা। তারপর কি আছে মেশিনারি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট আছে 30 লাখ। এখানে কি লিখছি মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 30 লাখ। তারপর কি আছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ। ঠিক আছে, সব ডেবিট গুলো হয়ে গেলে এবার ক্রেডিট করব, কি লিখবো টু ক্যাপিটাল, লিখবো কি টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, লিখবো কি টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা 37 লাখ। তো আশা করি বুঝতে পারলে এটা ক্যাপিটালের কনসেপ্টটা মোটামুটি ভাবে তো ক্যাপিটালের কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো দেখো এই কনসেপ্টগুলো মুছে দিচ্ছি, এটা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। এটা মুছে দিচ্ছি, এটা লাগবে না, এগুলো হয়ে গেছে। তো দেখো সেই আবার আমি উদাহরণে চলে আসি। রতন টাটা বিজনেসে কি কি নিয়ে এসেছিল, বিজনেসে 5 লাখ টাকা ক্যাশ নিয়ে এসেছিল, তোমরা খাতায় দেখতে পাচ্ছ 20 লাখ টাকা বিল্ডিং নিয়ে এসেছিল। আবার টাটা কোম্পানি রতন টাটাকে বলছে এই দিয়েও ব্যবসা হচ্ছে না, ব্যবসা তো হচ্ছে কিন্তু আরো যদি কিছু টাকা জোগাড় করা যায় তাহলে ব্যবসা আরো ভালো মতন চলবে। ঠিক আছে, ব্যবসাটা আরো ভালো চলবে যদি ব্যবসায়ী আরো কিছু টাকা জোগাড় করা যায়। তো টাটা কোম্পানি রতন টাটাকে বললো কি আরো 10 লাখ টাকা জোগাড় করতে, কত টাকা জোগাড় করতে বললো, আরো 10 লাখ টাকা জোগাড় করতে পারলে বিজনেসটা ভালো মতন চলবে। তখন রতন টাটা পরিষ্কারভাবে বললো যে আর তো টাকা নেই, আর কোনো ব্যবস্থা করতে পারবো না। তাহলে এই অবস্থায় কি টাটা কোম্পানি উঠে যাবে, টাটা কোম্পানিকে বন্ধ করে দেবে? ঠিক আছে, তখন কি করলো, তখন টাটা কোম্পানি ভাবলো যে না, বন্ধ তো করা যাবে না, কারোর থেকে টাকা জোগাড় করতে হবে, মালিক দিতে পারবে না, কি হয়েছে অন্য কারোর থেকে টাকা জোগাড় করতে হবে। তো অন্য কারোর থেকে কার থেকে টাকা জোগাড় করতে পারে, রিলেটিভের থেকে, আরে রিলেটিভের থেকে, আত্মীয়স্বজন থেকে টাকা জোগাড় করতে পারে, বন্ধু বান্ধবের থেকে, ঠিক আছে, ফ্রেন্ডস এর থেকে, ফ্রেন্ড সার্কেল বলতে পারে, বন্ধু বান্ধব, এদের থেকে টাকা জোগাড় করতে পারে, প্রতিবেশী থেকে টাকা জোগাড় করতে পারে। কিন্তু এদের থেকে টাকা জোগাড় করলে 10 লাখ টাকা জোগাড় করলে 10 লাখ টাকাই পাবে এমন কোনো কথা আছে? পেতে পারে, এদের থেকে টাকা চাইলে এদের থেকে পেতে পারে, কিন্তু এরা যদি না নেয় তখন কার কাছে যাবে? অ্যাকচুয়ালি টাটা কোম্পানি সবার প্রথম কার কথা মনে করবে, সবার প্রথম না ওর ব্যাংকের কথা মনে করবে। ঠিক আছে, কারণ বিজনেস আমরা জানি কেউ যদি ভালো মতন, যদি ব্যবসাটা যদি ভালো মতন দাঁড়ায়, ব্যাংক তাদের লোন দেবে, ব্যাংক তাদের টাকা অবশ্যই দেবে। ঠিক আছে, রিলেটিভ, ঠিক আছে, রিলেটিভ, তারপর হচ্ছে তোমার ফ্রেন্ডস, এরা টাকা না দিলেও কিন্তু কারা দেবে, অবশ্যই ব্যাংক অবশ্যই দেবে। তো সাপোজ আমি মেনে নিলাম এই টাটা কোম্পানি ধরো এই এইচডিএফসি ব্যাংক, সাপোজ একটা ব্যাংক এইচডিএফসি ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করলো, এইচডিএফসি ব্যাংকে চলে গেল। টাটা কোম্পানি যখন রতন টাটা ব্যবসার মালিক, যখন টাটা কোম্পানি 10 লাখ টাকা দিতে পারলো, তখন টাটা কোম্পানি কোথায় চলে গেল, ওর পাশেই একটা ব্যাংক আছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে গিয়ে বললো আমাদের বিজনেসের টার্নওভার এরকম, আমাদের বিজনেস এত ভালো চলছে, প্রতি বছর এত লাভ হয়, এত সেল হয়, মানে আমাদের বিজনেসটা ওভারঅল আমাদের বিজনেস খুব ভালো চলছে। তো আমাদের বিজনেসে এখন 10 লাখ টাকার খুব জরুরি। ঠিক আছে, আমাদের বিজনেসে 10 লাখ টাকা এখন খুব জরুরি। ঠিক আছে, এই টাকাটা জোগাড় করে দিলে খুব ভালো হয়। তখন এইচডিএফসি ব্যাংক সমস্ত কাগজপত্র, পেপারস, ডকুমেন্ট, টাটা কোম্পানির পেপারস, ডকুমেন্ট দেখে খুশি হলো, বললো ঠিক আছে আমরা ব্যবস্থা করে দেবো, আমরা টাকার ব্যবস্থা করে দেবো। তাহলে টাটা কোম্পানি কার কাছে চলে গেল, এইচডিএফসি ব্যাংকের কাছে। তাহলে এই টাকাটা জোগাড় করে দিল কি, এইচডিএফসি ব্যাংক। তো দেখো টাটা কোম্পানি যখন এইচডিএফসি ব্যাংকের থেকে টাকা জোগাড় করলো, কত টাকা জোগাড় করলো স্যার, 10 লাখ টাকা। তাহলে বিজনেসে কি আসবে, আরে বাবা বিজনেসে টাকাই আসবে, এইচডিএফসি ব্যাংকের থেকে কি আসবে, টাকা আসবে। টাকা মানে কি, ক্যাশ, বিজনেসে ক্যাশ আসছে, মানে অ্যাসেট আসছে। কত টাকা, 10 লাখ টাকা। এবার যদি আমি তোমাদের বলি এই টাকাটা টাটা কোম্পানি মানে বিজনেসে কে দিয়েছে, এই 10 লাখ টাকা ব্যবসায় কে দিয়েছে, অ্যাকাউন্টেন্সি টাটা কোম্পানিকে জানতে চায়, অ্যাকাউন্টস টাটা কোম্পানিকে জানতে চায় যে এই 10 লাখ টাকা কে দিল, এই 10 লাখ টাকা কে দিল। তখন টাটা কোম্পানি কি আনসার দেবে জানো, টাটা কোম্পানি দেবে, টাটা কোম্পানি বলবে যে এই টাকাটা এইচডিএফসি ব্যাংক দিয়েছে। কে দিয়েছে, এইচডিএফসি ব্যাংক। এখানে লিখছি এইচডিএফসি ব্যাংক, কেন এখানে লিখলাম একটু পরেই বুঝতে পারবে। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক দিয়েছে 10 লাখ টাকা। তো তখন আবার অ্যাকাউন্ট জানতে চায় টাটা কোম্পানির কাছে, আচ্ছা এইচডিএফসি ব্যাংক কি টাটা কোম্পানির কি মালিক, এইচডিএফসি ব্যাংক টাটা কোম্পানির মালিক, বলে না টাটা কোম্পানির মালিক না, ও টাটা কোম্পানির বাইরের লোক, আউটসাইডার। তাই এইচডিএফসি ব্যাংকের আউটসাইডার মানে এরা হচ্ছে লাইবিলিটি, এইচডিএফসি ব্যাংক হচ্ছে টাটা কোম্পানির লাইবিলিটি, আউটসাইডার মানে লাইবিলিটি। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারলে, এখানে আশা করি বুঝতে পারলে এই জার্নালটা কি হবে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, তো অ্যাসেট কি হচ্ছে, অ্যাসেট বাড়ছে,
অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি হলো স্যার, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, ঠিক আছে। আর এটা লাইবিলিটি, লাইবিলিটিও বাড়ছে, লাইবিলিটিও বাড়ছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। জার্নাল কি লিখবো, জার্নাল লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এইচডিএফসি ব্যাংক লোন, এইচডিএফসি ব্যাংক লোন। কত টাকা, কত টাকা লিখবো, 10 লাখ, 10 লাখ, 10 লাখ, 10 লাখ, ঠিক আছে। তোমরা পুরো লেখো, আমার এখানে জায়গা ধরবে না বলে আমি 10 এল করে দিলাম, এল মানে লাখ, এল মানে লাখ, ঠিক আছে, 10 লাখ, 10 লাখ, ঠিক আছে। তো বুঝতে পারলে। এবার অনেকে এইচডিএফসি ব্যাংক লোন না লিখে কি লিখতে পারে, অনেকে লিখতে পারে লোন ফ্রম এইচডিএফসি ব্যাংক, এটাও লিখতে পারো, অর কি এটাও লিখতে পারো, লোন ফ্রম এইচডিএফসি ব্যাংক, লোন ফ্রম এইচডিএফসি ব্যাংক, লোন ফ্রম এইচডিএফসি ব্যাংক। আশা করি এই কনসেপ্টটা দিলাম, কেন দিলাম আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। জাস্ট মাথার মধ্যে যদি গেঁথে যায়, তার জন্য এই কনসেপ্টটা দিয়ে ব্যালেন্স শিট দিয়ে করা। দেখো এরপরে লেখো তোমরা একটা করে কোশ্চেন দিচ্ছি, দেখো ফার্ম রেজ লোন, দেখো ফার্ম রেজ লোন, এখানে লেখো ফার্ম রেজ লোন, এখানে রেজ মানে নেওয়া, এখানে রেজ মানে নেওয়া, বলে যে ফার্ম রেজ লোন rupees 3 lakhs, rupees 3 lakhs from bank, rupees 3 lakhs from bank, rupees 3 lakhs from bank। কি বলেছে এখানে, ফার্ম, ফার্ম মানে ধরো এখানে টাটা কোম্পানি কথা বলেছে, টাটা কোম্পানি নিয়েছে, কি নিয়েছে, লোন নিয়েছে, টাটা কোম্পানি লোন নিয়েছে 3 লাখ টাকা, কার থেকে লোন নিয়েছে, ব্যাংকের থেকে। টাটা কোম্পানি ব্যাংকের থেকে 3 লাখ টাকা লোন নিয়েছে। তো টাটা কোম্পানি যদি ব্যাংকের থেকে লোন নেয়, তাহলে টাটা কোম্পানি কি আসছে স্যার, টাকা আসছে, লোন নিয়ে যখন টাকা আসছে, টাকা মানে ক্যাশ, ক্যাশ আসছে, ক্যাশ, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট, তার মানে অ্যাসেট বেড়েছে, অ্যাসেট বেড়েছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, ঠিক আছে তো। আচ্ছা ডেবিট করে দিলাম। এবার অ্যাকাউন্টস টাটা কোম্পানিকে জানতে চাই বিজনেসে যে ক্যাশ আসলো 3 লাখ টাকা কোথা থেকে আসলো। তখন টাটা কোম্পানি বলল বিজনেসের মালিক এই টাকাটা দেয়নি, বিজনেসের বাইরের লোক, ঠিক আছে, এই টাকাটা দিয়েছে ব্যাংক, দিয়েছে ব্যাংকের থেকে টাকা নিয়েছে, ব্যাংক হচ্ছে বিজনেসের বাইরের লোক, আউটসাইড। তাহলে এটা কি, এটা হচ্ছে একজনের লায়াবিলিটি। এখানে লিখবো লোন ফ্রম ব্যাংক, কোথা থেকে লোন নিয়েছি, ব্যাংকের থেকে, ব্যাংকের থেকে টাকা ধার করলে সেটাকে বলে লোন, তাই লিখলাম লোন ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা নিয়েছি, ঠিক আছে। ব্যাংকের থেকে টাকা না নিলে সেটাকে বলে, মানে ব্যাংকের থেকে যদি আমরা লোন নিই সেটাকে বলে লায়াবিলিটি, সেটাকে বলে লায়াবিলিটি। তাহলে এই ক্ষেত্রে আমার লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। জার্নাল কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম ব্যাংক, এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম ব্যাংক, টু লোন ফ্রম ব্যাংক। কত টাকা, 3 লাখ, 3 লাখ। আচ্ছা নেক্সট পয়েন্ট লিখো, নেক্সট পয়েন্ট কি লিখবে, লিখো ফার্ম রেজ লোন, ঠিক আছে, ফার্ম রেজ লোন ফ্রম রাম, ঠিক আছে, লিখো ফার্ম রেজ লোন, এখানে লিখছি ফার্ম রেজ লোন, ফার্ম রেজ লোন ফ্রম রাম, মানে ফার্ম মানে এখানে ওই টাটা কোম্পানির কথাই বলা হয়েছে, টাটা কোম্পানি রামের থেকে, রাম, রাম নামক একজন পার্সনের থেকে লোন নিয়েছে, কত টাকা, 50,000, ঠিক আছে, 50,000 ধার নিয়েছে, ঠিক আছে। and immediately same was deposited into bank, and immediately was deposited into bank, same was deposited into bank। তাহলে কি বলেছে কোশ্চেনে, পরিষ্কারভাবে বলে দিয়েছে ফার্ম মানে টাটা কোম্পানি লোন নিয়েছে, কার থেকে, রামের থেকে লোন নিয়েছে, কত টাকা, 50,000 টাকা লোন নিয়েছে, এবং সেই টাকাটা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা করে দিয়েছে। তার মানে বিজনেসে কি আসছে স্যার, বিজনেসে ক্যাশ আসছে, কি আসছে, বিজনেসে ক্যাশ আসছে, তাই তো, বিজনেসে ক্যাশ আসছে। কিন্তু এই টাকাটা কার থেকে পাওয়া গেছে, টাকাটা স্যার, টাকাটা বিজনেসের মালিক তো দেয়নি, বুঝতেই পারছো, রাম, এই টাকাটা কার থেকে পেয়েছে, রামের থেকে। রামটাকে ব্যবসায়, রাম হচ্ছে ব্যবসার বাইরের লোক, বিজনেসের বাইরের লোক। তো আউটসাইডার, আউটসাইডার থেকে যদি আমরা কোনো কিছু নিই তাকে কি বলে, লায়াবিলিটি বলে। তো রাম তো বুঝতেই পারছো, রামের থেকে টাকা ধার নিয়ে 50,000 টাকা, ঠিক আছে তো। তো বিজনেসে কি আসলো, ক্যাশ। তা আবার বলছি শোনো, সাপোজ ধরো আমরা যে বিজনেস করছি, ধরো কোনো একটা ফ্রেন্ডের থেকে, ঠিক আছে, ধরো টাটা কোম্পানির কথা বলছি, টাটা কোম্পানি ওর কোনো ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেলের থেকে লোন নিয়েছে, বা ফ্রেন্ড সার্কেল না হোক, রাম একজন পার্টি আছে, রাম রামের থেকে লোন নিয়েছে, ঠিক আছে, রামের থেকে ধার করেছে, কত টাকা, 50,000 টাকা ধার করেছে। বিজনেসে কি আসছে, ক্যাশ আসছে।
এই যে টাকাটা আসছে না সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা করে দিয়েছে, তাহলে টাকাটা কি এখন টাটা কোম্পানিতে আছে নাকি ব্যাংকে আছে? বলো টাকাটা কি এখন টাটা কোম্পানিতে না ব্যাংকে? স্যার টাকাটা টাটা কোম্পানিতে নেই, টাটা কোম্পানিতে যে সঙ্গে সঙ্গে আসলো, টাটা কোম্পানিতে যখন টাকাটা আসলো সেই টাকাটা সঙ্গে সঙ্গে ব্যাংক ফেলে দিয়েছে, তার মানে এখন টাকাটা কোথায় আছে? ব্যাংকে আছে। তো ব্যাংক তো আমাদের অ্যাসেট, ব্যাংক তো আমাদের অ্যাসেট, ঠিক আছে, ব্যাংক হচ্ছে আমাদের অ্যাসেট, তাহলে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে মানে অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। আচ্ছা এই টাকাটা, এই যে 50,000 টাকা যে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল, টাকাটা কোথা থেকে আসলো? রামের থেকে টাকা নেওয়া হয়েছে, মানে বাইরের লোকের থেকে টাকা নেওয়া হয়েছে। তো এখানে কি লিখতে পারি? লোন ফ্রম রাম, এখানে লিখতে পারি লোন ফ্রম রাম, এখানে লিখো লোন ফ্রম রাম। তো রাম তো বাইরের লোক, বাইরের লোক মানে আউটসাইডার, আউটসাইডারকে কি বলি আমরা? লাইবিলিটি, আউটসাইডারকে আমরা বলি লাইবিলিটি। তো লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। জার্নাল লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম রাম, জার্নাল লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম রাম, টু লোন ফ্রম রাম। কত টাকা? টাকাটা লিখবে তুমি 50,000 50,000 হয়ে গেল না? আর একটাই জার্নাল বাকি আছে, তারপর দেখা যাক তারপরে কি করা যায়। देखो फार्म टू लोन, देखो फार्म टू 5 lakhs लोन फ्रॉम राम, ठीक है, फार्म टू रुपीस 5 lakhs, फार्म टू रुपीस 5 lakhs लोन फ्रॉम राम, लोन फ्रॉम राम, তার মানে ফার্ম রামের থেকে 5 লাখ টাকা লোন নিয়েছে, ঠিক আছে, এবং 2 লাখ টাকা ব্যাংকের থেকে নিয়েছে, এবং add rupees 2 lakhs, add rupees 2 lakhs লোন ফ্রম ব্যাংক। তো এখানে কি বলেছে? এখানে বলেছে ফার্ম বা বলতো টাটা কোম্পানি রামের থেকে 5 লাখ টাকা লোন নিয়েছে আর ব্যাংকের থেকে 2 লাখ টাকা লোন নিয়েছে। তার মানে টাটা কোম্পানিতে কত টাকা এসেছে বা ফার্মে কত টাকা এসেছে? স্যার 5 লাখ টাকা এসেছে, 5 লাখ টাকা আর এখানে 2 লাখ টাকা, টাটা কোম্পানি টোটাল 7 লাখ টাকা এসেছে, মানে 7 লাখ টাকা ক্যাশ এসেছে, টাকা এসেছে মানে ক্যাশ, আর ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট, অ্যাসেট বেড়েছে কত টাকা? 7 লাখ টাকা, আর অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। তো বিজনেসে যে 7 লাখ টাকা আসলো কোথা থেকে আসলো? ব্যাংকের থেকেও এসেছে আবার রামের থেকে এসেছে, ব্যাংকের থেকেও এসেছে টাকাটা, আবার রামের থেকেও এসেছে। ব্যাংক, রাম, এরা কারা? এরা কারা বিজনেসের? এরা আউটসাইডার, এরা আউটসাইডার, ঠিক আছে। তার মানে এখানে দেখো লোন ফ্রম রাম, ঠিক আছে, বাইরের লোকের থেকে টাকা নিলে, ঠিক আছে, বাইরের লোকের থেকে যখন টাকাটা নেওয়া হয় সেটা বলে দিয়েছে লোন ফ্রম রাম। এখানে কোশ্চেনে বলে দিয়েছে রামের থেকে লোন নেওয়া হয়েছে, কত টাকা রামের থেকে লোন নেওয়া হয়েছে? 5 লাখ টাকা। আর রাম তো লাইবিলিটি, ঠিক আছে, রামের থেকে লোন নিয়েছি, লোন ফ্রম রাম, এটা তো লাইবিলিটি। তো লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, ঠিক আছে। আর কি বলেছে? ব্যাংকের থেকে লোন নিয়েছি 2 লাখ টাকা, লিখলাম লোন ফ্রম ব্যাংক 2 লাখ টাকা, এটাও লাইবিলিটি, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, ঠিক আছে। এখানে লিখে দিচ্ছি ছোট করে লাইবিলিটিস, ঠিক আছে। জার্নাল লিখো কি? ডেবিটটা আগে হবে, ক্রেডিট পরে হবে। লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 7 লাখ টাকা টু লোন ফ্রম রাম, অ্যাকাউন্ট 5 লাখ টাকা, আর লিখো টু লোন ফ্রম ব্যাংক 2 লাখ টাকা। তো দেখে নাও, এটা বুঝতেই পেরেছো বিজনেসে কি এসেছে? বিজনেসে টোটাল 7 লাখ টাকা এসেছে। তো 7 লাখ টাকা এসেছে মানে ক্যাশ টাকা এসেছে, ক্যাশ অ্যাসেট বলেছে তাই ডেবিট করেছে। তো এই 7 লাখ টাকা কার থেকে এসেছে? ব্যাংকের থেকে লোন নিয়েছি 2 লাখ টাকা আর রামের থেকে লোন নিয়েছি 5 লাখ টাকা। তো এই যে লোন নিয়েছি, এদের থেকে লোন নিয়েছি, এরা তো ব্যবসার আউটসাইডার, আউটসাইডার থেকে যদি কিছু নেওয়া হয়, আউটসাইডাররা যদি ব্যবসায় কিছু দেয় তাকে কি বলে? লাইবিলিটি। তো আউটসাইডাররা ব্যবসায় দিয়েছে, এটাকে লাইবিলিটি বলে। লাইবিলিটি বাড়ছে মানে ক্রেডিট। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমাদের কি কি টপিক শেখানো হয়ে গেল? অ্যাসেট হয়ে গেছে, এক্সপেন্সেস হয়ে গেছে, ক্যাপিটাল হয়ে গেছে, লাইবিলিটি হয়ে গেছে, কিন্তু রেভিনিউ এখনো বাকি আছে। নেক্সট ভিডিওতে রেভিনিউটা করাবো, কারণ রেভিনিউর অনেক আইটেম হয়, রেভিনিউ নেক্সট ভিডিওতে করাবো।
তবে এই চারটে যে টপিক করা হবে, চারটে টপিকের উপর কিছু জার্নাল দিই, দেখো তোমরা করতে পারো কিনা। লেখো হ্যাঁ কোশ্চেনটা। রাম, দেখো রাম ইনভেস্টেড ₹10 লাখ ইনটু দ্য বিজনেস। রাম ইনভেস্টেড ₹10 lakhs into the business, ঠিক আছে তো, ফুল স্টপ। তারপর লেখো এক একটা করে পয়েন্ট লিখি, ঠিক আছে, এটা 1 নম্বর দিই তাহলে সুবিধা হবে বুঝতে। 2 নম্বর দিচ্ছি, 2 নম্বর দিয়ে দিচ্ছি ফার্ম পারচেজ মেশিন ফর ₹1 lakh, ফার্ম পারচেজ মেশিন for ₹1 lakh on cash basis 3 নম্বর লিখছি। 3 নম্বর পয়েন্ট কি বলেছে? 3 নম্বর পয়েন্ট বলে ফার্ম ডিপোজিটেড ₹6 lakh into bank, ফার্ম ডিপোজিটেড ₹6 lakhs, farm deposited ₹6 lakhs into bank, ₹6 lakhs into bank, ঠিক আছে তো। এবার 4 নম্বর পয়েন্ট লিখছি, লেখো ফার্ম পারচেজ বিল্ডিং ওয়ার্থ ₹25,000, ফার্ম পারচেজড বিল্ডিং worth ₹25,000 and paid by check, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট লেখো। 5 নম্বর পয়েন্টটা কি বলেছে? বলতে ফার্ম পেড রেন্ট ₹30,000, ফার্ম পেড রেন্ট ₹30,000। 6 নম্বর পয়েন্ট বলেছে স্যালারি পেড ₹40,000, স্যালারি পেড ₹40,000। 7 নম্বর পয়েন্ট বলেছে advertisement expenses paid by check, advertisement expenses paid by check ₹20,000, ঠিক আছে তো। 8 নম্বর বলেছে farm raise loan ₹70,000 from bank, farm raise loan ₹2 lakhs, the 2 lakhs ही लिखो, farm raise loan ₹2 lakhs from bank। अच्छा 9 নম্বর কি বলেছে? 9 নম্বর লেখো ফার্ম পারচেজ গুডস ₹60,000, ফার্ম পারচেজ গুডস ₹6 lakhs, ফার্ম পারচেজ গুডস ₹6 lakhs। ব্যাস এইগুলো তোকে কি করতে বলেছে? তো এই কটা পয়েন্ট দিয়েছি এখানে। আমরা কি শিখেছি? আমরা এখনো পর্যন্ত অ্যাসেট, এক্সপেন্সেস, ক্যাপিটাল, লায়াবিলিটি চারটে পয়েন্ট শিখলাম। চারটে পয়েন্টের উপর বেস করে তো এখানে 9টা পয়েন্ট দিলাম। এই জার্নাল করতে হবে, ঠিক আছে, এই জার্নাল করতে হবে। তো জার্নালটা কিভাবে করতে হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি জার্নালের দাগটা কেটে দিয়েছি, কিভাবে করতে হয় দেখো আমি লিখে দিচ্ছি। তোমরা যখন তোমাদের খাতায় দাগ কাটবে এমন দাগ কাটতে ভালো করে দেখে নাও। তো তোমরা নতুন এটা তো কোশ্চেন টুকে নিলাম, কোশ্চেন টোকার পর তোমরা একটা নতুন পেজ নাও, নতুন পেজ যেখানে কোশ্চেন টুকলে সেখানে তার নিচ থেকে কিন্তু জার্নাল আরম্ভ করো না, নতুন একটা পেজ নাও। নতুন একটা পেজ নিয়ে এখানে লিখবে, নতুন একটা পেজ নিয়ে লেখা আরম্ভ করবে। নতুন পেজের উপরে লিখবে ইন দা বুকস অফ, কি লিখবে? ইন দা বুকস অফ ডট ডট ডট, কি লিখবে? ইন দা বুকস অফ ডট ডট ডট, ঠিক আছে, আর কিছু লিখবে না। ইন দা বুকস অফ ডট ডট ডট, তার নিচে লিখবে জার্নাল,
তার নিচে কি লিখবে জার্নাল, ঠিক আছে। এখানে দেখো লিখছি কি ডেট, প্রথমে লিখবো ডেট, ঠিক আছে। তারপরে লিখতে হয় পার্টিকুলারস, ডেট পার্টিকুলারস, ঠিক আছে। ঠিক এইরকম জায়গায় লিখবো লেজার ভলিউম, ঠিক আছে। তারপরে লিখবো এই যে রুপিস, ঠিক আছে, রুপিসের সাইন, আবার এখানে লিখবো রুপিসের সাইন, ঠিক আছে। তো দেখো দাগটা কিভাবে কাটতে হয়। এই যে এরকম দাগ কাটবো, এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট। আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা কিন্তু পুরো পেজ জুড়ে দাগ কাটবে। এই আমি এরকম বোর্ডে হাফ কাটলাম বলে তোমরা কিন্তু পেজে হাফ কাটবে না, তোমরা পুরো পেজ জুড়ে দাগ কাটবে, ঠিক আছে। এখান থেকে পুরোটা, ঠিক আছে, পুরো পেজ জুড়ে দাগ কাটবে। এই যেমন ধরো এই দেখতে পাচ্ছ এটা ধরো পেজ, এই যে পেজ আছে পুরো পেজ জুড়ে দাগ কাটবে, পুরো পেজ জুড়ে, পুরো পেজ। এই এরকম যদি সিঙ্গেল পেজ থাকে সিঙ্গেল পেজে পুরো পেজ নিয়ে দাগ কাটবে, ঠিক আছে, পুরো পেজ নিয়ে দাগ কাটবে। তো বুঝতে পেরেছো, এরকম 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 ফরম্যাট। এটা হচ্ছে জার্নাল, পরীক্ষায় যে জার্নাল দেবে সেই জার্নালের ফরম্যাট এরকম হবে, ফরম্যাট। এটা হচ্ছে একটা ফরম্যাট হবে। এটা ডেট, এখানে যেমন নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 7 8 9 আছে, তো এখানে তো তারিখ বলেনি, যেই অঙ্কে তারিখ বলে দেবে সেই অঙ্কে তোমরা তারিখ লিখবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেট তারিখ ওয়াইজ। এটা পার্টিকুলারস, এখানে লিখবো এই জার্নালগুলো লিখছিলাম না, ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্রেডিট, সেই জার্নালগুলো এখানে লিখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে লেজার ভলিউম, সেরকম কোনো ফাংশন নেই। এখানে রুপিস, এখানেও রুপিস, এখানে ডেবিটের রুপিস গুলো এই ঘরে লিখবো, ক্রেডিটের রুপিস গুলো এই ঘরে লিখবো, ঠিক আছে। ডেবিটের রুপিস গুলো এই ঘরে লিখবো, ক্রেডিটের রুপিস গুলো এই ঘরে লিখবো। তো ঠিক আছে, জার্নালটা করাচ্ছি। আচ্ছা, কোশ্চেন গুলো একবার পড়ে নিই। প্রথমে দেখতে পাচ্ছ কি লেখা আছে, রাম ইনভেস্টেড রুপিস 10 লাখ, রুপিস 10 লাখ ইনটু দা বিজনেস। তো আজকে মানে এখন যে অঙ্কটা করাবো নতুন করে এরকম ভাবে করাবো না, ডিটেইলসে বোঝাবো না, এই যে এটা হলে এই হয়, ওটা হলে ওই হয়, ওইভাবে ডিটেইলসে বোঝানোর কিছু নেই। তোমরা একটা জিনিস ভাবার চেষ্টা করো, রাম ইনভেস্টেড মানে রাম ইনভেস্ট করেছে। কে ইনভেস্ট করেছে ব্যবসায়? স্যার রাম ইনভেস্ট করেছে। কত টাকা? 10 লাখ টাকা ইনভেস্ট করেছে। রাম ব্যবসায় 10 লাখ টাকা ইনভেস্ট করেছে। তাহলে ব্যবসায় কি এসেছে? স্যার ব্যবসায় 10 লাখ টাকা এসেছে। কি এসেছে ব্যবসায়? ব্যবসায় টাকা এসেছে। দেখো এখানে ছোট ছোট করে রাফ করে বুঝিয়েছি। বিজনেসে কি এসেছে? স্যার বিজনেসে ক্যাশ এসেছে। ছোট ছোট করে রাফ বুঝিয়েছি। বিজনেসে ক্যাশ এসেছে। ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট। অ্যাসেট এসেছে মানে অ্যাসেট বেড়েছে, আর অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার অ্যাসেট কে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাই এখানে 1 নম্বর দিয়ে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। দেখো এরকম ভাবে লিখছি, ভালো করে দেখে নাও। দেখো ক্যাশটা এখানে লিখেছি আর ডেবিটটা এখানে চলে গেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তো কি বললাম, ব্যবসায় কি এসেছে? ব্যবসায় 10 লাখ টাকা ক্যাশ এসেছে। তো অ্যাকাউন্ট তো বিজনেসের কাছে জানতে চাই, বা অ্যাকাউন্ট তো ফার্মের কাছে জানতে চাই যে এই টাকাটা ব্যবসায় কে দিল। তখন অ্যানসার কি দেয়া হবে? যে ব্যবসার মালিক দিয়েছে। মালিক যদি ব্যবসায় কিছু দেয় তাহলে কি বলে? স্যার ক্যাপিটাল বলে, তাই তো। তাহলে ক্যাপিটাল এখানে কি হচ্ছে? স্যার ক্যাপিটাল বাড়ছে। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আর ক্রেডিট কথাটা কিভাবে ইউজ করতে হয়? দেখো ক্রেডিট কথাটা কিভাবে ইউজ করতে হয়। এখানে তো ক্যাশ লিখেছি, আমরা বলেছিলাম একটু ছেড়ে লিখবো। কি লিখবো? ক্রেডিট বোঝানোর জন্য আমরা টু কথাটা ইউজ করি। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? স্যার টাকা ছিল ওকে 10 লাখ টাকা। তো এখানে এরকম ডেবিট, এদের লেখা আছে ডেবিট থেকে ডেবিটে 10 লাখ টাকা, ডেবিটের ঘরে 10 লাখ টাকা লিখো। আর ক্রেডিটের ঘরে এই দেখো ক্রেডিটের সরাসরি এখানটায় লিখবো 10 লাখ টাকা, এখানটায় লিখবো 10 লাখ টাকা। আবার বলছি এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10 লাখ টাকা, ডেবিটে 10 লাখ টাকা লিখবো আর ক্রেডিটে 10 লাখ টাকা লিখবো। অনেকে ভুল করে কি করে অনেকে এই দেখো ক্রেডিট তো ভুল করে এখানে টাকা লিখে দেয়। দেখো ভুল করে অনেকে ভুল করে এখানে টাকা লিখে দেয়, এখানে লিখলে হবে না, ঠিক আছে, মাথায় রাখবে এই জিনিসগুলো, মাথায় রাখবে, জিনিসগুলো ভুল করে। এবার ন্যারেশন লিখতে হয়, প্রতিটা ইয়েতে ন্যারেশন লিখতে হয়। ন্যারেশনটা আরম্ভ করতে হয় বিইং দিয়ে, অর্থাৎ ন্যারেশন মানে আমাকে বোঝাতে হবে অ্যাকচুয়ালি এই জার্নালটা থেকে আমরা কি বুঝতে পারছি। জার্নালটা থেকে বলছি স্যার এই জার্নালটা হয়েছে যে এই যে বিজনেস শুরু করার সময় এত টাকা নিয়ে আসা হয়েছে, বিজনেস শুরু করার সময় এত টাকা নিয়ে আসা হয়েছে। বা তোমরা বলতে পারো এখানে যে কথা লেখা আছে সেটা দেখে দেখে লিখে দিলেই হবে। কি লিখবো? এখানে লিখবো বিইং বিজনেস স্টার্টেড। কি লিখবো? বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। তাহলে কি বললাম, কি লিখলাম এখানে লিখলাম যে বিজনেস স্টার্ট করার সময় কত টাকা ক্যাশ নিয়ে আসা হয়েছে? 10 লাখ টাকা। তাহলে বুঝতে পারলে? দেখো এই হলো জার্নাল, আর কি জানি না
কত কিভাবে কিভাবে সব জার্নাল করছে, কত সোজা প্রসেস, এটা সোজা সোজা প্রসেস, মনে রাখার প্রসেস সোজা। 2 নম্বর কি বলেছে, ফার্ম পারচেজ মেশিন ফর রুপিস 1 লাখ অন ক্যাশ বেসিস। তো আমি যদি তোমাদের বলি বিজনেসে কি আসছে, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি বিজনেসে কি আসছে, স্যার বিজনেসে মেশিন আসছে। দেখো ফার্ম পারচেজ, এখানে কি বলে ফার্ম পারচেজ মেশিন, ফার্ম পারচেজ মেশিন। আর আমি বলেছিলাম, আমি পরিষ্কারভাবে একটা কথা বলেছিলাম, যদি গুডস লেখা থাকে, গুডস, ঠিক আছে তো, দেখো দুটো জিনিস হয়, গুডস জিনিসটা কি, আমরা বলেছিলাম আমাদের টোটাল অ্যাকাউন্টসে পারচেজ করা তখনই ইউজ করা হবে যদি গুডস কেনা হয়, তখনই পারচেজ ইউজ করা হবে। আর গুডস বেচা হলে তখন সেল ইউজ করা হবে। এখানে কি কেনা হয়েছে, স্যার পারচেজ মানে তো কেনা, মেশিন কেনা হয়েছে। মেশিন কেনা হলে কি মেশিন কেনা হলে তো পারচেজ ইউজ করা হবে না, পারচেজ কখন ইউজ করা হবে, গুডস কেনা হলে। যদি এখানে বলতো ফার্ম পারচেজ গুডস, তখন পারচেজ ইউজ করা হবে। দেখো এখানে লিখেছে, লাস্ট পয়েন্টে লিখেছে ফার্ম পারচেজ গুডস, কি কিনেছে ফার্ম, এই কোম্পানিটা গুডস কিনেছে। এই গুডস কিনলে পারচেজ ইউজ করা হয়, যেটা আমরা প্রথম দিনই বলেছি, মনে করার চেষ্টা করো, গুডস কিনলে পারচেজ ইউজ করা হয়। তো আমরা যখন 9 নম্বর পয়েন্টটা করব তখন বলবো পারচেজ, কিন্তু ফার্ম মেশিন কিনেছে, মেশিন কিনলে কি পারচেজ করাতে ইউজ করা হয় না। মেশিন হচ্ছে আমাদের এক ধরনের অ্যাসেট, বলেছিলাম মেশিন হচ্ছে আমাদের এক ধরনের অ্যাসেট, ঠিক আছে। তার মানে ফার্ম যখন মেশিন কিনছে তো ফার্মের কাছে কি এসেছে, স্যার ফার্মের কাছে মেশিন এসেছে, মেশিন তো অ্যাসেট, তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে এখানে 2 নম্বর পয়েন্টে লিখবো মেশিন অ্যাকাউন্ট ডেবিট, মানে মেশিনারি লিখবো, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। তার মানে বিজনেসে কি আসছে, স্যার বিজনেসে 1 লাখ টাকার মেশিন আসছে। কত টাকার মেশিন আসছে, 1 লাখ টাকার মেশিন আসছে। তো দেখো বোঝার চেষ্টা করো, বিজনেসে কি আসলো, স্যার বিজনেসে মেশিন আসলো, ঠিক আছে, বিজনেসে মেশিন আসলো। আমি কি বলেছিলাম, ডবল এন্ট্রি সিস্টেমটি কি, বিজনেসে কি আসলো বা কি গেল, স্যার বিজনেসে মেশিন আসলো, ঠিক আছে, এবং বিজনেসে কি আসলো বা কি গেল, বিজনেসে মেশিন আসলো। এই আসার পেছনে লজিকটা কি, মানে রিজনটা কি, স্যার টাকা বেরিয়ে গেছে। আমি যদি মেশিন কিনি, আচ্ছা আমি 1 লাখ টাকার মেশিন কিনেছি, তো মেশিন কিনলে কি হয়েছে, কোম্পানি থেকে টাকা বেরিয়ে গেছে। বিজনেসে যখন মেশিন কেনা হচ্ছে ফার্মের টাকা বেরিয়ে গেছে, তো টাকা মানে তো ক্যাশ বেরিয়ে গেছে, ক্যাশ মানে অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তো এখানে লিখো টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, ডেবিটও 1 লাখ টাকা, ক্রেডিটও 1 লাখ টাকা। তো আবার বলে দিচ্ছি শুনে নাও, ফার্ম পারচেজ মেশিন, ফার্ম একটা মেশিন কিনেছে 1 লাখ টাকা দিয়ে, তাহলে ফার্মে কি আছে, স্যার ফার্মে মেশিন এসেছে, তো মেশিন তো অ্যাসেট, তাহলে অ্যাসেট বেড়েছে মানে ডেবিট হয়েছে, ঠিক আছে। তো মেশিন এসেছে মানে কি হয়েছে, স্যার মেশিন এসেছে মানে তো ক্যাশ টাকা বেরিয়ে গেছে। আজকে যদি আমি কারোর দোকান থেকে ফোন কিনি, তাহলে তো ফোন তো আমার ঘরে চলে আসলো, তাহলে কি চলে যাবে আমার থেকে টাকাটা চলে যাবে না, আমার থেকে টাকাটা চলে যাবে। তাই বিজনেসে যেমন আমাদের অ্যাকাউন্টেন্সি পুরোপুরি ডবল এন্ট্রি সিস্টেমে কাজ করে, আমাদের পুরো বলতে হয় বিজনেসে যেমন মেশিন আসছে, ডবল এন্ট্রি সিস্টেম জিনিসটা কি, বিজনেসে কি আসলো এবং কি গেল, বিজনেসে তো কি আসলো কি গেল, যেমন মানে ডবল এন্ট্রি সিস্টেম তো ডুয়াল অ্যাসপেক্ট, একটা অ্যাসপেক্ট হচ্ছে বিজনেসে কি আসলো বা কি গেল, এবং এই আসা যাওয়ার পিছনে কারণটা কি, ঠিক আছে, আসা যাওয়ার পিছনে কারণটা কি, এসছে তো মেশিন, এসছে কি বিজনেসে কি এসছে, বিজনেসে মেশিন এসছে, মেশিন তো অ্যাসেট, তাহলে অ্যাসেট বাড়ছে মানে ডেবিট হয়েছে, ঠিক আছে। আর বিজনেস থেকে চলে গেছে কি, বিজনেস থেকে চলে গেছে তোমার ক্যাশ, আর ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট চলে গেলে কি হয়, ক্রেডিট হয়। তো আশা করি বুঝতে পারলে এটা। এই ন্যারেশনটা লিখছি, লিখো কি হচ্ছে, লিখো বিইং মেশিনারি পারচেজ, কি লিখবে, বিইং মেশিনারি পারচেজ, বিইং মেশিনারি পারচেজ। 3 নম্বর পয়েন্ট কি বলছে, ফার্ম ডিপোজিটেড রুপিস 6 লাখ ইনটু ব্যাংক, ঠিক আছে। ফার্ম দেখুন একটা দোকানের কথা বলছি, মনে করুন টাটা কোম্পানি 6 লাখ টাকা ব্যাংকে জমা করেছে, কত, 6 লাখ টাকা ব্যাংকে জমা করেছে। তার মানে কি হয়েছে, বিজনেস থেকে কি চলে গেছে, স্যার বিজনেস থেকে টাকা চলে গেছে, মানে ক্যাশ চলে গেছে, ক্যাশ কমে গেছে। তো ক্যাশ তো অ্যাসেটটা কমাতে গেলে কি করতে হয়, স্যার এই ক্যাশটা হবে ক্রেডিট, এই ক্যাশটা হয়ে গেল ক্রেডিট, ঠিক আছে। তো টাকাটা কোথায় চলে গেছে, কোথায়, স্যার টাকাটা ব্যাংকে চলে গেছে, ব্যাংকও তো অ্যাসেট, আরে ব্যাংকও তো আমার অ্যাসেট, তাহলে ব্যাংকও তো অ্যাসেট, মানে ব্যাংকে চলে গেছে মানে ব্যাংক বেড়ে গেছে, ব্যাংকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। জার্নালে কি লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কি লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, 6 লাখ, তো ডেবিটও লেখো 6 লাখ টাকা, ক্রেডিটও লেখো 6 লাখ টাকা,
তাহলে ন্যারেশন কি লিখবো, ন্যারেশন লিখবো বিং বিং কি ডিপোজিট করেছি আমরা, ক্যাশ ডিপোজিট করেছি। আরে কি ডিপোজিট করতে পারি, ক্যাশ টাকাই তো ডিপোজিট করব, তাহলে লিখবো বিং ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। তাহলে বুঝতে পারলে এত অবধি তিনটে জার্নাল হলো, ঠিক আছে, তিনটে জার্নাল হলো। তো দেখো তোমাদের মনে প্রশ্ন হবে, আগের দিনও বলেছিলাম, আমি বলেছিলাম পরে বোঝাবো, পরে কোনো এক ভিডিওতে বোঝাবো, যে ডেবিট, তাই তো, ডেবিট আমরা এতক্ষণ ধরে ডেবিট বলছিলাম, ক্রেডিট বলছিলাম, তাই তো, ডেবিটটাকে ডিআর বলছি আর ক্রেডিটটাকে সিআর বলছি, কেন? তোমাদের মনে প্রশ্ন হবে, আচ্ছা স্যার ক্রেডিটটাকে সিআর বলছেন, ঠিক আছে, সি আর ই ডি আই টি আছে, মানে সি আছে আর আছে ক্রেডিট, ঠিক আছে, কিন্তু ডেবিটে তো ডি ই বি আই টি, ঠিক আছে, তো এখানে যে ডেবিট আছে না, এই ডেবিটের মধ্যে ডি আর নেই, ঠিক আছে, ডি তো আছে আর তো নেই, তাহলে আপনি কেন ডি আর লিখবেন, ঠিক আছে। আচ্ছা আমরা যখন কোন জিনিস লিখতাম, ধরো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ধরো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কে আমরা শর্ট করলে কি লিখি, শর্ট করলে আইএমপি লিখি, তাই তো, নাকি অন্য কিছু লিখি, আইএমপি তো লিখি। তো সেরকম তোমাদের মনে প্রশ্ন যে এসছে, এটা স্বাভাবিক, ডেবিটে ডি আর তো নেই, ডেবিটে ডি ই বি আই টি, ঠিক আছে, তো এখানে আর কেন নিলাম, ক্রেডিটে আর নিচে টার্মিনাল লজিক আছে, এখানে সি আর আছে। দেখো এই যে তোমাদের মনে হয় আমি অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আমাদের যে ইন্ট্রোডাকশন যে অ্যাকাউন্টিং করেছিলাম, ওখানে বলেছিলাম যে মানে ফাদার অফ অ্যাকাউন্টস অর্থাৎ হিসাববিদ্যার জনককে লুকা প্যাসিওলি করেছিলাম 1494 সালে, এবং সে কোন দেশের লোক ছিল, ইতালি। ও যে ডবল একটা সিস্টেম তৈরি করেছিল, সেটা কোন দেশের উপর বেস করে হয়েছিল, নিশ্চয়ই ইতালির উপর বেস করে হয়েছিল। তো ও তো আর ডেবিট ক্রেডিট কথা বলেনি, ও তো আর ডেবিট ক্রেডিটের কথা বলেনি, ও অন্য কথা বলেছিল, সেটাকে পরবর্তীকালে ট্রান্সলেট করে হয়েছে ডেবিট ক্রেডিট, ঠিক আছে। তো এই যে ডেবিট দিয়ে ইটালিয়ানটা করলে হয় হচ্ছে ডেবেরে, ঠিক আছে, ডেবেরে, আর এই ক্রেডিটটা আছে এই ইটালিয়ান করলে হয় ক্রেডিটে, ঠিক আছে, ক্রেডিটে। এবার বলো না, ডেবেরে থেকে ডি আর, ক্রেডিটে থেকে সি আর, ঠিক আছে। এটা তুমি ধরো আননোন লজিক, তোমাদের জানা নেই, তোমাদের বইতেও হয়তো এটা নেই, বইতেও এটা নেই, ঠিক আছে, বইতেও এটা নেই, ঠিক আছে। কি বললাম, ডেবিট ডিআর, ঠিক আছে। এই যে ডেবিট কথাটা যে ইটালিয়ান শব্দ কি বলছে, ডেবেরে থেকে এসেছে, আর ডেবেরে ডি, ঠিক আছে, ডেবে এই ডেবেরে ডি আছে তাই ডি, আর আর এর এই আর আছে তার জন্য আর। এবার বুঝতে পারছো কেন ডেবিটে ডিআর কখন ইউজ করা হয়, ক্রেডিটে কেন সিআর ইউজ করা হয়। ক্রেডিটের জন্য কোনো সিআর ইউজ করা হয় না, ক্রেডিটের জন্য সিআর কথাটা ইউজ করা হয়। তো আশা করি বোঝা গেল, তিনটে জার্নাল বুঝিয়েছি। এবার 4 নম্বর জার্নাল থেকে বোঝাবো, ঠিক আছে। তো তো এইগুলো তো একটু মুছতে হবে, নাহলে 4 নম্বর জার্নাল থেকে ধরবে না। আচ্ছা এই কনসেপ্ট গুলো বোঝা গেল, এই দিকটা মুছে দিচ্ছি। আর একটা কথা যেটা অনেকেই জানতে চায়, নতুন কিছু না, এটা একটা নরমাল জিনিস, ঠিক আছে। তোমরা বলতে পারো যে স্যার এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আচ্ছা আমি লিখে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে একটাই মুছে দেখিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। যেটা বলছিলাম, তোমরা বলতে পারো স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, এই সরি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তার সাথে এখানে কি ছিল, এটা তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার কথা। তো আপনি এখানে টু ক্যাশ এইভাবে লিখেছেন কেন, টু ক্যাশ অ্যাকাউন্ট এইভাবে লিখেছেন কেন, ঠিক আছে। তো এবার তোমরা বলে স্যার এইভাবে না লিখে আপনি এরকম ভাবে লিখুন না, এই যে ক্যাশ অ্যাকাউন্ট এখানে দিয়ে ক্যাশ অ্যাকাউন্ট ডট 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 সিআর লিখুন না, এটা তোমরা বলতে পারো। দেখো এটা যদি লিখি কোনো ভুল নেই, এই যে এটা লিখলাম এটা যদি লিখি কোনো ভুল নেই, কি হবে ব্যাপারটা, দেখো তোমার পক্ষে তোমাদের পক্ষে তোমরা যখন কতক্ষণ ধরে ভাবতে হবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, তোমরা নিজেই চুজ করতে পারছো না, ঠিক আছে। তো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট তোমরা বুঝতে পারছো, ডেবিট ডট ডট সিআর আর ক্রেডিট ডট ডট সিআর তোমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, ঠিক আছে। তো এই জন্য তোমাদের যদি বুঝতে অসুবিধা না হয়, সেই কারণে জন্য কি করা হয়েছে, বলছে এটা না লিখে একটু ছেড়ে টু লেখো, যখনই এরকম টু কথা লেখা থাকে তার মানে বুঝতে পারছো ক্রেডিট লেখা আছে। আশা করি বুঝতে পারছো কেন ওরকম ভাবে লেখা হয়। আচ্ছা এবার তারপরে আবার বাবা আছে 4 5 6 9 অবধি আছে, করতে হবে জার্নালগুলো। তো দেখো 4 নম্বরটা কি বলবো, 4 নম্বর হচ্ছে ফার্ম পারচেজ বিল্ডিং, ফার্ম পারচেজ বিল্ডিং ওয়ার্থ রুপিস 25000 পেড বাই চেক। তো 4 নম্বরে তোমরা ভালো করে পড়ো, ডিটেইলসে বলার নিয়ে তোমরা নিজেই বুঝতে পারছো ফার্ম পারচেজ বিল্ডিং, তার মানে ফার্ম একটা বিল্ডিং পারচেজ করবে, ফার্মের কাছে কি আসছে, স্যার ফার্মের কাছে বিল্ডিং আসছে, তার মানে বলতে পারো তো এই যে বিল্ডিং বেড়েছে, বিল্ডিং বেড়েছে, ঠিক আছে। বিল্ডিং কে অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি হবে, স্যার ডেবিট করতে হয়,
4 নম্বর আপনি লিখুন বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? টাকাটা কত স্যার? 25,000 টাকা। 25,000 টাকা। তো বিল্ডিংটা যে কিনেছি, তো বিল্ডিং কিনতে গেলে আচ্ছা মনে করো না তুমি ধরো আজকে একটা ফোন কিনলে, তো কোনো দোকান যদি ফোন কেনো তাহলে কি আসবে? তোমার কাছে ফোনটা আসবে, তো ফোনের বদলে তোমাকে পেমেন্ট করতে হবে। তো সে তুমি ক্যাশ টাকায় দাও বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করো, চেক দাও, তুমি অনলাইন পেমেন্ট করো বা ক্যাশে পেমেন্ট করো। ক্যাশে পেমেন্ট করলে তো নগদ টাকা বেরিয়ে যাচ্ছে, আর অনলাইন মানে কি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে চেক দিতে পারো। ঠিক আছে, এখন তো কত অনলাইন পেমেন্ট আছে, পেটিএম, গুগল পে, ফোন পে, এরকমও পেমেন্ট করতে পারো। ঠিক আছে, তার ফান্ড ট্রান্সফার করতে পারো, কত রকমের পেমেন্ট করতে পারো। তো তুমি যে বিল্ডিংটা কিনেছো, বিল্ডিং এর রেসপেক্টে তোমাকে পেমেন্ট করতে হবে। 25,000 টাকার বিল্ডিং তুমি কিসের মাধ্যমে পেমেন্ট করছো? স্যার চেকের মাধ্যমে পেমেন্ট করছি। আচ্ছা চেক কোথায় ইউজ করা হয়? স্যার চেক ইউজ করা হয় ব্যাংকে। চেক ইউজ করা হয় কোথায়? ব্যাংকে। তার মানে চেকের মাধ্যমে পেমেন্ট করছো মানে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছো। তো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? আরে মনে করো না তুমি বিল্ডিং কিনেছো, আরে বিল্ডিং কিনেছো, আরে ভাবো আজকে যদি একটা ফ্ল্যাট কেনো, ফ্ল্যাটটা তোমার কাছে আসবে, তো ফ্ল্যাটের টাকাটা যদি 10 লাখ 20 লাখ টাকা তুমি যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে ব্যাংকে তোমার যা টাকা আছে সেই টাকাটা আরো বেড়ে যাবে না, সেটা টাকা কমে যাবে? স্যার কমে যাবে। তো ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, আমরা বুঝতে পারলে এটা ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। তাহলে ব্যাংক অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। ক্রেডিট টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। তো কত টাকা? কত টাকা? স্যার 25,000 টাকা। ঠিক আছে, তো ন্যারেশনটা লেখো, কি লিখবে? একদম সোজা ন্যারেশন। কি বলেছে? ফার্ম পারচেজ বিল্ডিং। আচ্ছা কি লিখবে? লিখবে বিল্ডিং বিল্ডিং পারচেজ এন্ড পেড বাই চেক। বিং building purchase building purchased and paid by check building purchase and paid by check হয়ে গেল এটা। 5 নম্বর, 5 নম্বরটা কি বলেছে? ফার্ম পেড রেন্ট। আচ্ছা ফার্ম পেড রেন্ট তার মানে আমরা যেই বিজনেসটা কথা বলছি সেই বিজনেসটা রেন্ট পে করছে। এবার তোমরা ভাবতে পারো রেন্ট কেন পে করে? আচ্ছা যেই বিজনেসের কথা বলছি নিশ্চয়ই তার নিজস্ব কোনো বাড়ি নেই ব্যবসা করার জন্য, তাই নিশ্চয়ই কোনো একটা জায়গা ভাড়া করতে হয়েছে, কারোর বাড়ি ভাড়া করে সেখানে বিজনেস করছে। যার বাড়ি ভাড়া করেছে সেই বাড়ির মালিককে প্রতি মাসে ভাড়া দিতে হবে, বা বছরে যদি হয় বছরে একটা ভাড়া দিতে হবে। তো ভাড়া দিলে ঠিক আছে, তাহলে সেই বিজনেসের টাকা চলে যাচ্ছে, মানে মানি ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ। আরে এই ধরনের একটা ক্যাশ বাক্স, এটা কি লিখলাম? এটা বিজনেসের একটা, কি বললাম, বিজনেসের একটা ক্যাশ বাক্স, ক্যাশ বাক্স। ঠিক আছে, তো বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। কত টাকা বেরিয়ে যাচ্ছে? স্যার 30,000 টাকা বেরিয়ে গেছে। এই যে ক্যাশ বাক্স থেকে বেরিয়ে যাচ্ছে, দেখো বেরিয়ে যাচ্ছে, টাকাটা বেরিয়ে যাচ্ছে। ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, টাকা বেরিয়ে যাচ্ছে মানে কি লিখলাম? আউট। টাকা আউট হয়ে যাচ্ছে। তো টাকা আউট হয়ে গেলে ক্যাশ বাড়বে না কমবে? স্যার ক্যাশ কমবে। ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট আমাদের কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো একটা তো বুঝতে পারলে ক্রেডিট হবে। আচ্ছা 30,000 টাকা কেন পেমেন্ট করলো? 30,000 টাকা কেন পেমেন্ট করলো? আরে বেনিফিট নিয়ে নিয়েছি। আরে রেন্টটা কি? রেন্ট হচ্ছে আমাদের খরচ। আমরা আগেও বলেছি, নতুন করে বোঝানোর কিছু নেই। রেন্ট কি? রেন্ট হচ্ছে আমাদের খরচ। ঠিক আছে, খরচের বেনিফিট নিয়ে নিয়েছি। ঠিক আছে, বেনিফিট নিয়ে নিয়েছি। তার মানে এখানে জার্নালটা লেখো, বেনিফিট নিয়ে নিয়ে তাকে খরচ বলে, আর খরচ বাড়লে সেটা হয় ডেবিট। খরচ বাড়লে সেটা হয় ডেবিট। তাহলে কি লিখবো? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। লিখো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট তোমার 30,000 টাকা। ঠিক আছে, আর এখানে কি হবে? ক্যাশ রেন্ট পেমেন্ট করছি। কত টাকা রেন্ট পেমেন্ট করছি? 30,000 টাকা রেন্ট পেমেন্ট করছি। তো রেন্টের টাকা পেমেন্ট করলে তোমার ক্যাশ বক্স থেকে টাকা চলে যাবে। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট চলে যাচ্ছে মানে অ্যাসেট কমে যাচ্ছে, মানে অ্যাসেটটা ক্রেডিট হবে টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 30,000 টাকা। তো ন্যারেশনটা লেখো, আমি আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে। বিং রেন্ট পেড, বিং রেন্ট পেড। কত নম্বর এটা? এটা 5 নম্বর। এখানে যে পয়েন্টটা বলেছে, এখানে রেন্ট বলেছে। রেন্ট, রেন্ট মানে কি? বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া হচ্ছে এক ধরনের খরচ। ঠিক আছে, বাড়ি ভাড়া হচ্ছে এক ধরনের খরচ, রেন্ট হচ্ছে এক ধরনের খরচ। এবার তোমরা বলতে পারো স্যার অনেক খরচ তো ছিল, কোনো খরচ এই বছরে বেনিফিট নিয়েছি, কোনো খরচের বেনিফিট নেওয়া, আবার কোনো খরচের যে বেনিফিটটা সেটা আমরা ফিউচারেও নিতাম। আরে এখানে তো কিছু বলেইনি ফিউচারে বেনিফিট নেব কি নেব না। কিছু বলেছে ফিউচারে বেনিফিট নেব? কিছু তো বলেইনি। আর যতক্ষণ না কিছু বলে দেবে তা ওটাকে তোমরা খরচ ধরে নেবে। এখানে বলেছে, ফার্ম রেন্ট পে করেছে, আর রেন্ট তো খরচ, শুধু এটুকুই ধরে নেবে। তোমরা ভাববে যে স্যার আপনি বলেছিলেন এক্সপেন্সেস কাকে বলে? আপনি বলেছিলেন এক্সপেন্সেস বলতে রেভিনিউ এক্সপেন্ডিচারকে বোঝায়। রেভিনিউ এক্সপেন্স কাকে বলে? যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি, যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি তাকেই বলে তোমার রেভিনিউ এক্সপেন্স। পেমেন্ট করি বা পেমেন্ট না করি। তো এখানে তো কিছু বলেইনি কত টাকা বেনিফিট নিয়েছি, তাই আমরা ধরে নেব পুরোটাই বেনিফিট নিয়ে নিয়েছি। ঠিক আছে, যখন শুধু রেন্ট পে বলে দেবে তাহলে তুমি ধরে নেবে বেনিফিট নিয়ে নিয়েছো, ব্যাস, আর কিছু মাথায় রাখতে হবে না। ঠিক আছে, তাহলে স্যালারি পে।
তো স্যালারি পে করছি মানে কি কোম্পানির ক্যাশ বাক্স, এই দেখো যে ক্যাশ বাক্স আছে, তাহলে ক্যাশ বাক্স থেকে টাকা চলে যাচ্ছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট চলে যাচ্ছে মানে অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, অ্যাসেট কে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। ঠিক আছে, আচ্ছা 40,000 টাকা ক্যাশ বাক্স থেকে কেন বের করলাম, কোম্পানিতে যারা মানে আমার যে ফার্ম আছে বা বিজনেস এখানে যারা চাকরি করে তাদেরকে তো প্রতি মাসে স্যালারি দিতে হবে, তো স্যালারি দিয়েছি তার মানে কি বেনিফিট নিয়েছি বলে তো স্যালারি দিয়েছি, তো বেনিফিট নিয়ে কি বলে, খরচ বলে। তো এখানে লিখবো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, কি লিখবো, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। বেনিফিট নিয়ে আগে খরচ বলে, আর খরচ বাড়লে তাকে ডেবিট করতে হয়, খরচটাকে ডেবিট করতে হয় টু ক্যাশ অ্যাকাউন্ট। কেন ক্যাশ অ্যাকাউন্ট হলো, কেন ক্যাশ অ্যাকাউন্ট হলো, ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে মানে ক্রেডিট। কত টাকা, কত টাকা এটা, এটা 40,000 টাকা, এখানে লিখো 40,000, 40,000 কত নম্বর পয়েন্ট, এটা 6 নম্বর হয়ে গেল। এবার বাকি রইল আর 7, 8, 9। দেখো 7 নম্বর কি বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। তো অ্যাডভার্টাইজমেন্ট মানে বুঝো, কেউ যদি একটা ভালো একটা ব্যবসা করতে চায় না, তাকে কিন্তু মার্কেটে অর্থাৎ বাজারে কিন্তু বলতে পারে একটা ভালো বিজ্ঞাপন দেয়, অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন দেয়া। তোমরা তো টিভি খুললে দেখো, দেখো কত কিছুর অ্যাড দেয়, ঠিক আছে, কত কিছুর অ্যাড দেয়, বিভিন্ন জিনিসের অ্যাড দেয়। মোবাইল ফোন কিনবে, মোবাইল ফোনের অ্যাড, সার্ফ এক্সেল তার অ্যাড, পেপসি অ্যাড, তারপর বলতে পারে কোলগেট অ্যাড, টুথব্রাশ অ্যাড, ঠিক আছে, তারপর কোনো ভালো ভালো সাবান তার অ্যাড, শ্যাম্পু অ্যাড, সমস্ত জিনিসের অ্যাড যাতে সমস্ত মানুষ জানতে পারে এই প্রোডাক্টটা সম্পর্কে। তো সেরকমই কোনো একটা বিজনেস তার মার্কেটে অ্যাড দিতে পারে, তার বিজনেস সম্পর্কে লোককে জানানোর জন্য অ্যাড দিতে পারে। তো অ্যাড দিলে তো ভাবো না, তুমি যদি একটা অ্যাড দিতে চাও তাহলে অ্যাড দিলে কি হবে, বিজনেসের টাকাটা বেরোবে, সে সে তার ক্যাশ বাক্স থেকে টাকা বেরো বা ব্যাংকের থেকে টাকা বেরো, আমাকে কোশ্চেনটা পড়ে দেখতে হবে। তো অ্যাড দিলে তো অবশ্যই টাকা বেরোবে। এখানে বলেছে কি বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস পে করেছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স টাকাটা পে করেছে কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে। চেক কোথায় ইউজ করে, স্যার ব্যাংকে। তো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছে মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, ব্যাংকের ব্যালেন্স কমে গেছে কত টাকা, 20,000 টাকা কমে গেছে। ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে কত টাকা ক্রেডিট করব, ব্যাংক 20,000 টাকা, একটু ছেড়ে দিচ্ছি, টু ব্যাংক অ্যাকাউন্ট, লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট 20,000 টাকা, এইটা লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট 20,000 টাকা, ঠিক আছে, এইটা লিখলাম 20,000 টাকা। আচ্ছা এইবার কি বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন খরচ, ঠিক আছে, বিজ্ঞাপন খরচ বলেই দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা হচ্ছে আমার এক ধরনের এক্সপেন্স, মানে আমি বেনিফিটটা নিয়ে নিয়েছি, বেনিফিট নিয়ে নিলে তাকে খরচ বলে, আর খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই এখানে ডেবিট লিখবো, ঠিক আছে, এখানে ডেবিট লিখবো, তাহলে কি লিখবো, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। কত টাকা, 20,000 টাকা। তোমাদের মনে শুধু এক্সপেন্সেস নিয়ে কয়েকটা ডাউট হতে পারে, কিরকম ডাউট, একদম ছোটখাটো ডাউট। তোমাদের মনে কোশ্চেন হলো হতে পারে যে স্যার এই বেনিফিটটা যদি আমি কারেন্ট ইয়ারে নিয়ে নিচ্ছি, আপনি কি করে বুঝছেন ফিউচারেও তো বেনিফিট নিতে পারে। দেখো কোশ্চেন তো কিছু বলেনি ফিউচারে বেনিফিট নিয়েছি, আর যতক্ষণ না কোশ্চেনে বলে দেবে ফিউচারে বেনিফিট নিয়েছি, তোমরা ধরে নেবে কারেন্ট ইয়ারে পুরোপুরি বেনিফিট নিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু না, শুধু এইটুকু মাথায় রাখো। তাহলে 8 নম্বর বলেছে যে ন্যারেশনটা লিখে দাও, ন্যারেশনটা কি লিখবে, লেখো advertisement expenses paid by check being advertisement expenses paid by check। আচ্ছা এবার হচ্ছে 8 নম্বর, 8 নম্বর কি বলেছে, ফার্ম রেজ লোন রুপিস 2 লাখ ফ্রম ব্যাংক। ফার্ম মানে আমরা যে বিজনেসের কথা বলছি, সেই বিজনেস লোন নিয়েছে ব্যাংকের থেকে, কোথা থেকে লোন নিয়েছে, ব্যাংক থেকে। আরে বাবা ব্যাংকের থেকে লোন নিলে বিজনেসে কি আসবে, স্যার টাকা আসবে, টাকা মানি আসবে, মানি। তা মানি মানে কি, ক্যাশ, আর ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাই এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা, কত টাকা আসছে বিজনেসে, 2 লাখ টাকা, ঠিক আছে, 2 লাখ টাকা আসছে। টাকাটা কোথা থেকে নেওয়া হয়েছে, স্যার টাকাটা ব্যাংকের থেকে নেওয়া হয়েছে। আচ্ছা আমি যদি বলি, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি বিজনেসে কি এসেছে, স্যার বিজনেসে টাকা এসেছে, কোথা থেকে এসেছে, বিজনেসে টাকা আসলো কোথা থেকে আসলো, স্যার ব্যাংকের, বিজনেসের টাকা ছিল না, ঠিক আছে, মালিকের কাছে টাকা চাওয়া হয়েছে, মালিক টাকা দিতে পারেনি, তখন ব্যাংকের থেকে লোন নেওয়া হয়েছে। ব্যাংক বাইরের লোক, আউটসাইডার, আর আউটসাইডার থেকে নিলে তাকে কি বলে, লাইবিলিটি, ঠিক আছে, আউটসাইডার থেকে কিছু নিলে তাকে কি বলে, লাইবিলিটি।
এক্ষেত্রে লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ঠিক আছে? তো লাইবিলিটির নাম কি লিখবো? ব্যাংক লোন, কি লিখবো? বা লোন ফ্রম ব্যাংক লিখতে পারো, লোন ফ্রম ব্যাংক। কত টাকা? 2 লাখ টাকা। কি লিখবে? নারেশন লিখো বিং লোন টেকেন ফ্রম ব্যাংক, এমন লিখো বিং লোন টেকেন ফ্রম ব্যাংক, বিং লোন টেকেন, এরকম লিখো, লোন টেকেন লিখলেও হবে শুধু। আচ্ছা, ন্যারেশনটা মোটামুটি জাস্ট লেখাটা হলেই হলো, মানে ওরকম কোনো ব্যাপার নেই যে অ্যাকুরেট এত ডিটেইলস লিখতে হবে, জাস্ট একটু বোঝাতে পারলেই হলো ন্যারেশনটা, ঠিক আছে? জাস্ট কিন্তু লিখতে হবে ন্যারেশন। লাস্ট 9 নম্বর বলে দাও ফার্ম পারচেজ গুডস 6 লাখ। তো দেখো কিছুক্ষণ আগে করলাম, ঠিক আছে? এই অঙ্কটা যখন আরম্ভ করব তখনই বলছিলাম ফার্ম যদি গুডস কেনে, বা যদি অসুবিধা হয় আমাদের 2 নম্বর ভিডিও মানে বেসিক অ্যাকাউন্টিং নামে ফার্স্ট ভিডিওতে লেখা আছে গুডস সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি বলা হয়েছে ওখানে? বলা হয়েছিল যে ফার্ম যদি গুডস কেনে তাকে পারচেজ বলে, ঠিক আছে? এখানে কি করেছে? ফার্ম গুডস কিনেছে, গুডস কিনলে তাকে কি বলো? পারচেজ। তার মানে এখানে কি হলো? পারচেজ, ঠিক আছে? গুডস কিনলে তাকে পারচেজ বলে। পারচেজ তো আমাদের খরচ, খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, ঠিক আছে? 9 নম্বর লিখো ডেবিট, লিখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। তো গুডস কিনলে, আরে বাবা গুডস যদি কিনি তার মানে কি হবে? বিজনেসে ক্যাশ বক্স থেকে অবশ্যই টাকা বের হবে, টাকা ছাড়া তো আর গুডস পাবো না, ঠিক আছে? হয় গুডস গুলো ক্যাশে কিনবো, নাই বাকিতে কিনবো। তো এখানে বলতে ক্যাশে কিনছি, ক্যাশে কিনলে নিশ্চয়ই ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে যাবে, ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে তাহলে ক্যাশ বক্স থেকে ক্যাশ কমে যাবে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো এখানে লিখো টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা বলেছে? 6 লাখ টাকা। তো এখানে লিখলাম 6 লাখ, 6 লাখ হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে? এবার ন্যারেশনে লিখো, কি লিখো? বিং গুডস পারচেজেস, বিং গুডস পারচেজেস, বিং গুডস পারচেজেস। তাহলে কি বললাম? বিং গুডস পারচেজেস। তো হয়ে গেল। তাহলে জার্নালটাও মোটামুটি করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আর একটাই কনসেপ্ট বাকি আছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে রেভিনিউ।